ভাইয়া কাইন্ডলি শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ ও আমাদের সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের যে আলোচনা অনুষ্ঠান সেটি শুরু করছি। বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনস বিএনআরসি কর্তৃক আয়োজিত আমাদের আজকের যে টকশো ফোকাল পয়েন্টের আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাষ্ট্র কাঠামো মেরামত ব্যতীত জনগণ কার্যকর গণতন্ত্র পাবে না। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের আজকের আলোচনায় উপস্থিত থাকছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, প্রধান সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলন। আমাদের সাথে উপস্থিত আছেন সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আমাদের সাথে আরো উপস্থিত থাকবেন ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9, সদস্য এডিটোরিয়াল বোর্ড বিএনআরসি। সঞ্চালক হিসেবে আছি আমি শাহরিয়ার হক মজুমদার শিমুল, সহদপ্তর সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। প্রথমেই আমাদের অতিথিবৃন্দকে তাদের শত ব্যস্ততার মাঝেও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকের এই আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য শুরুতেই তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো এই পর্যায়ে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আমি প্রথমেই যেতে চাই হাসনাত কাইয়ুম ভাইয়ের নিকট। ভাই, আপনারা তো আসলে অনেকদিন ধরেই রাষ্ট্র সংস্কারের বিষয়ে আলোচনা করছেন, এই বিষয়ে কাজ করছেন, এবং আপনারা ইতিমধ্যেই হচ্ছে এই রাষ্ট্র সংস্কারের বিষয়ে নানা মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরেছেন, নানাভাবে তুলে ধরেছেন। তো আজকের আমাদের এই প্ল্যাটফর্মে আমরা আপনার কাছ থেকে হচ্ছে রাষ্ট্র সংস্কারের বিষয়ে আপনাদের ব্যাখ্যাটি আর একটু শুনতে চাই, এবং আমরা আপনার কাছে জানতে চাই যে রাষ্ট্র ব্যবস্থা আসলে সংস্কার করা কি কারণে প্রয়োজন, কি কারণে জরুরি। ধন্যবাদ এনবিআরসি এবং উপস্থাপক শিমুল, আপনাকে আমাদেরকে আপনাদের এই ফোরামে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনি যে কথাটা প্রথমে বললেন, এটা তো আমাদের জায়গা থেকে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে বলার চেষ্টা করেছি, কিন্তু এটা আমাদের চেষ্টা করেছি মানে এইরকম না যে কোনো একটা জিনিস নিয়ে আমাদের চেষ্টা করার খুব ইচ্ছে এই জন্য চেষ্টা করেছি। আমরা যারা ধরেন বাংলাদেশকে যে পর্যায়ের মধ্যে বাংলাদেশ আজকে পৌঁছেছে, এইখান থেকে বাংলাদেশকে যারা আসলে বের করে আনতে চায়, যারা আসলেই মনে করি যে এই রাষ্ট্রটা গড়ে তোলার জন্য আমাদের পূর্বসূরিদের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মা বোন আসলে আমাদের এখানে তাদের কষ্ট করেছে, সম্ভ্রম হারিয়েছে, এবং এখানকার লক্ষ লক্ষ মানুষ আসলে এমনকি কোটি মানুষ এখান থেকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এই যে রাষ্ট্রটা আসলে আমাদের দেশের মানুষেরা গড়ে তুলতে চেয়েছিলেন, তারা রাষ্ট্রের কাছ থেকে, তৎকালীন পাকিস্তানের কাছ থেকে কি পায় নাই আর কি পাবে, এই কোন আশায় আসলে তারা এই লড়াইটা করেছিল, সেইটার একটা আসলে দলিল হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র আমরা যেটাকে বলি। তখন আসলে যারা যুদ্ধটা শুরু করেছিলেন তারা আসলে কেন আসলে যুদ্ধটা করছেন, কেন একটা নতুন রাষ্ট্র গড়ে তুলবেন, তার জন্য তারা আসলে একটা অঙ্গীকার আসলে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরেছিলেন। সেইখানে ধরেন মোটা দাগে তারা বলছিলেন যে একটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিক একটা রাষ্ট্র আসলে লাগবে, এবং এটা এদেশের মানুষের সাথে একটা রক্তাক্ত চুক্তি। এটা এরকম কোনো চুক্তি না যে এটা একটা কাগজে কলমে লেখা হয়ে গেল, তারপরে এই চুক্তি থেকে কেউ সরে যেতে পারে। এই চুক্তি লেখার জন্য আমাদের দেশের মানুষ যত রক্ত দিয়ে চুক্তি লিখছে, পৃথিবীর ইতিহাসে চুক্তি লেখার জন্য খুব এরকম ইতিহাসে আপনার আরেকটা নজির পাওয়া খুব কঠিন। কিন্তু আমরা যেটা দেখলাম যে আসলে যে রাষ্ট্রটা আমার পাওয়ার কথা ছিল, যে রাষ্ট্রটার জন্য এখানকার মানুষ এই ত্যাগটা করলেন, রাষ্ট্রটা আসলে যত দিন যাচ্ছে আমরা স্পষ্ট হইতে থাকলাম যে আমাদের এই রাষ্ট্রটা স্বপ্নের রাষ্ট্রের বিপরীত দিকে হাঁটতেছে। যেটা শামসুর রহমান বলেছেন যে তার কবিতার ভাষায়, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। এটা ভূতের মতো পেছন দিকে হাঁটা একটা রাষ্ট্র।
আমরা ধরেন এইটার কারণ খোঁজার চেষ্টা করেছিলাম। আমরা একটা দীর্ঘ সময় এক ধরনের রাজনীতি করেছি এবং তারপরে আমরা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমরা ধরেন মনে করি যে আমরা একভাবে পরাস্ত হয়েছি, আমরা পারি নাই। কেন পারি নাই এটার কারণ খুঁজতে গিয়ে আসলে আমরা দেখছি যে বাংলাদেশের এই যে ঘোষণাটা, এই ঘোষণার সাথে সঙ্গতিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনার একটা ধরেন যে মূলনীতি, সংবিধানে এরকম একটা মূলনীতি প্রায় কাছাকাছি একটা মূলনীতি লেখা হয়েছে। কিন্তু পরে আমরা দেখলাম যে এই মূলনীতিটা বাস্তবায়ন করার জন্য যেই ধরনের রাষ্ট্র কাঠামো লাগে, যেই ধরনের ক্ষমতা কাঠামো লাগে, যে গণতান্ত্রিক ব্যবস্থা লাগে, সেই জায়গাটা আসলে এর বিপরীত দিকে আসলে স্থাপন করা হয়েছে। এবং আমরা তখন দেখলাম যে মূলনীতি যেটা আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, আপনারা যদি সংবিধানের দ্বিতীয় অধ্যায় একদম প্রথম অধ্যায়ের পরেই হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতিটা আছে। সেই মূলনীতি যদি বাস্তবায়ন করা লাগে তাহলে আপনি দেখবেন যে কমপক্ষে একটা গণতান্ত্রিক ব্যবস্থা লাগে। একটা গণতান্ত্রিক ব্যবস্থা যদি লাগে, আজকে আপনারা যেটা বলছেন যে গণতন্ত্রের স্বাদ, একটা গণতান্ত্রিক ব্যবস্থা হইলে আপনার তো একটা কমপক্ষে আপনি গণতন্ত্র শুরু করতে হলে একটা নির্বাচনী ব্যবস্থা লাগে, আপনার একটা জবাবদিহিতা লাগে, আপনার একটা ধরেন ক্ষমতার ভারসাম্য লাগবে, আপনার রাষ্ট্রের যে আসলে আয় ব্যয় সেটার হিসাব দিবেন, সেরকম একটা হিসাব দেওয়ার ব্যবস্থা লাগবে। আমরা দেখলাম যে আসলে যখন আমরা এটা পর্যালোচনা করলাম, আমরা প্রথমে বাংলাদেশের সংবিধান পর্যালোচনা বের করেছিলাম, তো সেইখানে আমরা দেখাইছি যে আসলে এই মূলনীতি বাস্তবায়ন করার উপযোগী না। এই রাষ্ট্র কাঠামোটা হচ্ছে বিপরীতে। আইয়ুব খানের যেরকম রাষ্ট্র কাঠামো ছিল, আইয়ুব খানের চাইতেও আসলে ৭২-এর সংবিধানের যে রাষ্ট্র কাঠামো সেটা আরো বেশি এককেন্দ্রিক, আরো বেশি জবাবদিহিহীন। ৬২-র সংবিধানের চাইতে ভয়াবহ সংবিধান ধরুন হইতে পারে। আইয়ুব খানের সংবিধান আমাদের দেশের ছাত্ররা পুড়াইয়া দিচ্ছিল, তো সেই সংবিধানেও ধরেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে ছিল ক্ষমতা, তাকে আসলে অপসারণ করা যায়, তো এরকম একটা ব্যবস্থা ছিল। সেটা প্রকল্প হিসেবে ছিল, আপনি করতে পারবেন কি পারবেন না, 4/3 কিংবা 3/2 সদস্যকে আপনি পাবেন কি পাবেন না সেটা অন্য কথা। কিন্তু ৭২-এ যে সংবিধান করা হলো, সেই সংবিধানে এই শব্দটাই আসলে আপনার প্রধানমন্ত্রীর কাছে সমস্ত ক্ষমতা রাখা হলো, কিন্তু প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার কোনো ধরনের ব্যবস্থায় রাখা হলো না। আইয়ুব খানের চাইতে তার কাছে বেশি ক্ষমতা দেওয়া হলো। এইটা যখন আমরা দেখলাম তখন আমরা আসলে বলা শুরু করলাম যে বাংলাদেশের এই যে ক্ষমতা কাঠামো, এইটার আসলে পরিবর্তন লাগবে, এইটার সংস্কার লাগবে। তো এইটা আমার কাছে মনে হয় যে আপনাদের কাছেও পরিষ্কার, এখন বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার যে এটা পরিবর্তন লাগবে। সংক্ষেপে বললে শিমুল এইটুকু আমি এখানে বলি, আমার কথাটা ছাড়ি, যদি প্রশ্ন আসে বা অন্য কিছু বলতে হয় বলি। ভাই, তাহলে আপনাদের এই রাষ্ট্র সংস্কারের আপনাদের যে কার্যক্রম, এই ব্যাপারে আসলে আমাদের মূল যে স্টেক হোল্ডার আমাদের জনগণ, সেখান থেকে আপনারা কেমন সাড়া পাচ্ছেন? প্রকৃতপক্ষে আমরা আসলে ধরেন আমাদের কাজটা আমরা ২-৩টা পর্যায়ে কাজটা শুরু করছিলাম। প্রথম পর্যায়ে আমরা আসলে বাংলাদেশের সংবিধানের একটা পর্যালোচনা হাজির করছিলাম, কারণ এই দেশের সমস্ত বুদ্ধিজীবীরা, জ্ঞানী যারা, যাদেরকে পণ্ডিত মনে করা হয়, তারা সবাই মনে করতেন যে ৭২-এর সংবিধানের তুলনায় আসলে গণতান্ত্রিক সংবিধান বাংলাদেশে হয় না। তো প্রথমত আমাদের তাদের সাথে একটা তাত্ত্বিক লড়াই করতে হয়েছে যে আসলে বাংলাদেশের সংবিধানের ক্ষমতা কাঠামোর অংশটা আইয়ুব খানের স্বৈরাচারের চাইতেও খারাপ। সেইটা পর্যায়ে যাওয়ার পরে আসলে আমরা রাষ্ট্র চিন্তা শুরু করি, এবং সেইখান থেকে আমরা সংবেদনশীল মধ্যবিত্ত বলি, যাদের কাছে এই বিষয়গুলি আলোচনা করা সহজ, আমরা মধ্যবিত্তদের সেই অংশের সাথে আসলে আলোচনাটা শুরু করি যে রাষ্ট্রটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, রাষ্ট্রের এই বিষয়গুলি আপনাকে বুঝতে হবে। এবং তাদের কাছে আমরা নিয়ে যাওয়ার পরে, একটা অংশের কাছে আমরা সাড়া পাওয়ার পরে, আমরা এখন রাষ্ট্র সংস্কারের জায়গাটার মধ্যে আছি। রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে এখন আমরা জনগণের কাছে যাচ্ছি, এবং আমরা তো আসলে মনে করি যে আমরা একা না, আপনারা সহ বাংলাদেশে এখন যারা বলছেন, তাতে আমরা মনে করি যে যতটা সাড়া আসলে আমরা আশা করি নাই, তার চাইতে বেশি মানুষের সাড়া আমরা জনগণের দিক থেকে পাচ্ছি। আপনাদেরকে তো আমরা জনগণের অংশই মনে করি, নিজেদেরকেও জনগণের অংশ মনে করি, গণতন্ত্র মঞ্চকে জনগণের অংশ মনে করি। তো সবাই মিলে আজকে বাংলাদেশে তো আসলে এটা একটা মূল রাজনৈতিক এজেন্ডায় পরিণত হয়েছে। অতএব আপনার প্রশ্নের উত্তরে বলবো যে খুব ভালোভাবে এটাকে গ্রহণ করছে। ভাই, এই জনগণকে যদি আমরা এই বিষয়ে আরো বেশি সম্পৃক্ত করতে চাই, তাহলে বা এই বিষয়ে যদি আরো সচেতন করতে চাই, সেক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা বা আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমরা জনগণ তো ধরেন এই সংবিধানের এই মূল জায়গাগুলি বোঝে না, বা বোঝানোর তার দরকারও নাই।
আমরা যে যত দূর পর্যন্ত আমরা ধরেন নিজেরা পরিষ্কার হইতে পারলে, আমরা যেটা চিন্তা করছি জনগণের কাছে আপনারা 27 দফার মধ্যে কিছু দাবি দফা বিএনপির দিক থেকে তোলা হয়েছে, গণতন্ত্র মঞ্চের দিক থেকে 14 দফায় তোলা হয়েছে। তো এই সবগুলো জিনিস থেকে আসলে কমন মিনিমাম একটা জায়গাকে এক ধরনের ঠিক করা হয়েছে যে গণতন্ত্র মঞ্চ, আলাল ভাই আছে ওই ড্রাফট কমিটিতে, উনি ছিলেন, গণতন্ত্র মঞ্চ এবং বিএনপি এবং অপরাপর যারা বিরোধী দলে আছে তারা যৌথভাবে এক ধরনের হয়তো একটা কথা আমরা জনগণের সামনে উত্থাপন করব। আর এর বাইরেও আমরা আসলে মনে করি যে বাংলাদেশের জনগণের সামনে দুইটা জিনিস লাগবে। আমাদের যে পরামর্শ যদি বলেন, আমরা মনে করি দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে কি কি সংস্কার করতে চাই আমরা, মানে কি করে কি করতে চাই, কোনটা বদলায় কি কোনটা করতে চাই। আপনারা আমাদের 18 সালের একটা পোস্টার আছে, আপনারা আপনাদের মানে বাংলাদেশ বিএনপির পক্ষ থেকে এখন যে প্রোগ্রামটা বলা হচ্ছে রাষ্ট্র মেরামতের 27 দফা, আমরা 18 সালে একটা পোস্টার করছিলাম রাষ্ট্র মেরামতের 7 দফা বলে। সেইখানে আমরা বলছিলাম মানে আমরা দেখাইছি যে সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে আছে, তাহলে কি করতে হবে আমরা বলছি যে এটার মধ্যে ভারসাম্য আনতে হবে, জবাবদিহিতা লাগবে। এইটা ধরেন একটা ক্যাম্পেইনের জায়গা ছিল। আমরা মনে করি জনগণের সাথে এর চাইতেও সহজ ভাষায় তার সামনে উত্থাপন করা দরকার। আর একটা হচ্ছে তার সামনে আরেকটা জিনিস উত্থাপন করা দরকার যে এইটা কিভাবে বাস্তবায়ন করা সম্ভব। ধরেন অনেক সুন্দর কথা আমরা বললাম যে এটা লাগবে, এটা আমরা চাই, কিন্তু জনগণের একই সাথে এটা পরিষ্কার হওয়া লাগে যে আসলে এটা সম্ভব, এটা বাস্তবায়ন যোগ্য, এইটা আসলে আমরা চাইলে বাস্তবায়ন করতে পারি। তাহলে তার সামনে আসলে পথটা তুলে ধরতে হয় যে আপনারা চাইলে এইভাবে এটাকে আসলে করে ফেলা যায়। আমাদের পরামর্শ হলো আপনাদের মাধ্যমে সবার কাছে যে আমরা দুইটা জায়গায় যেন আসলে ভাবি যে আমরা জনগণকে কি কি বলবো, মানে কি কি পরিবর্তন করবো, এটা যেরকম বলবো কিভাবে পরিবর্তনটা করব এবং কত সহজে কত শান্তিপূর্ণ পথে কত দ্রুত পরিবর্তনটা করা সম্ভব, এই জায়গাটা যেন আমরা জনগণের সামনে পরিষ্কার করতে পারি। এই দুইটা পার্ট করতে পারলে শিমুল খুব দ্রুতই আসলে বাংলাদেশের জনগণ এই জায়গাটা বাস্তবায়নের জন্য নেমে আসবে বলে আমরা বিশ্বাস করি। আমরা এটা করতে চাচ্ছি। ভাই ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে সংযুক্ত হবে ইনশাল্লাহ, বা আপনার কাছে আমাদের আরো প্রশ্ন আছে। আমাদের সাথে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত ভাই, সাধারণ সম্পাদক G9 এবং সদস্য এডিটোরিয়াল বোর্ড বিএনআরসি। আমরা ভাইকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে আমাদের মোয়াজ্জেম হোসেন আনাল ভাইয়ের কাছে যেতে চাই। ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে আমাদের যে 52 বছর বয়সের যে বাংলাদেশ, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং আমাদের যে শাসন কেন্দ্র, আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশটাকে বিভিন্ন সময় শাসন করেছে, কিন্তু তাহলে এই পর্যায়ে এসে এই 52 বছর পরে এসে আমাদের কাছে কেন মনে হচ্ছে যে রাষ্ট্রটাকে আবার মেরামত করা প্রয়োজন? ধন্যবাদ বিএনআরসির এই উদ্যোগের জন্য, এবং আমার সঙ্গে যারা সম্মানিত আলোচক রয়েছেন দুজন, তাদেরকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে 25শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কিত দিন এবং একটা জাতীয় পর্যায়ের ভয়াবহ শোকের দিন। যে জিনিসটা আমাদের সবার জন্য একটা লজ্জার, পিলখানায় যে মর্মান্তিক জাতীয় ক্ষতিটা আমাদের সাধিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিংবা কোনো বিশ্বযুদ্ধেই এত সামরিক কর্মকর্তাকে একদিনে এক সময় হত্যা করা হয়নি। সেরকম একটা কলঙ্কিত দিন আজকে। আমি সেই সমস্ত শহীদ যারা ওই দিন নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সবার প্রতি একই সঙ্গে আমার সমমর্মিতা জ্ঞাপন করছি। বিষয়টা দাঁড়িয়েছে যে রাষ্ট্র হচ্ছে একটা চিরন্তন সত্তা আর সরকার হচ্ছে একটা অস্থায়ী ব্যবস্থা। এই দুটো মিলে হচ্ছে গণতন্ত্রের একটা রূপরেখা তৈরি করার চেষ্টা করেছেন বিভিন্ন সময় রাষ্ট্রবিজ্ঞানীরা, রাষ্ট্রচিন্তক যারা তারা। আবার পাশাপাশি যদি আমরা দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর তার স্বদেশী সমাজ এই প্রবন্ধে লিখেছেন যে রাষ্ট্র হচ্ছে একটা ডিমের খোসার মতো, যেটাকে যে ডিমের খোসার আক্ষরিক অর্থে কোনো মূল্য নেই, 1 টাকা দামও নেই, কিন্তু ডিমের সে খোসাটির মধ্যে যে কুসুম, সেই কুসুম এবং কুসুমের উপরের আবরণটা, এটা হচ্ছে রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে থেকে সেই দেশের জনগণ গণতন্ত্র, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা
সবকিছু উপভোগ করে, সেটা হচ্ছে ডিমের ভেতরের অংশ। উনি রাষ্ট্রটাকে এইভাবে তুলনা করেছেন। তা ডিমের এই ভেতরের অংশটা হচ্ছে একটা সরকার, এবং এই ভেতরের অংশটার মধ্যে আপনি বলতে পারেন যে সচেতন কোনো জনগোষ্ঠী, কোনো রাজনৈতিক দল, কোনো সংগঠন, সব মিলে। আবার এর পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখব যে এই রাষ্ট্রকে নিয়ে যত বেশি দখলদারিত্ব, এবং রাষ্ট্র আমার নিজের এবং আমরা, এর বাইরে অন্য কেউ নেই, এই কাজগুলো যত বেশি হয়েছে বাংলাদেশের ইতিহাসে, পাকিস্তান আমলের কথা আমি যাব না, তার মধ্যে সবচেয়ে বেশি নোংরামি এবং সবচেয়ে বেশি ফ্যাসিবাদী আচরণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের বয়স হচ্ছে 73-74 বছর প্রায়, বিএনপির বয়স হচ্ছে 44 বা 45 বছর। যে দলের কাছ থেকে আমরা শিখবো, সেই দল আমাদেরকে কি শেখাচ্ছে? এই 52 বছরের মাথায় এসে আমরা যখন দেখি যে 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের স্মরণে যে শহীদ বেদি, সেখানেও দলবাজি করা হয়, সেখানেও নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়া হয় অন্যান্য দলের উপরে, প্রচার প্রচারণায় সেখানেও তাদের বিঘ্ন সৃষ্টি করা হয়, সে জায়গায় তো গণতন্ত্রের কোনো লেশ মাত্র থাকে না, এবং রাষ্ট্র কাঠামোটাকেই তারা তাদের নিজেদের মধ্যে আয়ত্ত করে নিয়েছে। সেই জন্যই রাষ্ট্র মেরামতের প্রয়োজনীয়তাটা দেখা দিয়েছে। খুব ছোট করে যদি বলি, আমাদের মনে আছে খুব নিকট অতীতের কথা, আমাদের পরবর্তী প্রজন্ম যারা, আমাদের সন্তানরা, আমাদের ছোট ভাইয়েরা, তারা কিন্তু সাইনবোর্ড টানিয়ে রাস্তায় রাস্তায় সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আন্দোলন করেছিল, এবং তখন তারা সে বোর্ডে লিখেছিল রাস্তা বন্ধ, রাষ্ট্র সংস্কার কাজ চলছে। এই যে সংস্কার, এই সংস্কারটা ওই প্রজন্মকে সঙ্গে নিয়েই আমরা এই লড়াইটাকে করতে চাই, এবং তার মধ্যে থেকেই রাষ্ট্রীয় সংস্কারের চিন্তাটা আমাদের মধ্যে মূলত এসেছে। কারণ ওই সময়টা আমরা দেখেছি যে ওই তরুণরা, ওই কিশোররা বাংলাদেশের যে কোনো পর্যায়ের, যে কোনো ভিআইপি, ভিভিআইপি, সামরিক বাহিনী, বেসামরিক নাগরিক, সাধারণ মানুষ, প্রত্যেককে কিছুদিনের জন্য অন্তত উদাহরণ সৃষ্টি করেছিল আইন মেনে চলার প্রবণতা তৈরি করে। তো আমরা সে অবস্থাটা কেন করতে পারবো না একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে? বা যারা যে অবস্থানে আমরা আছি গণতন্ত্র মানসিকতা নিয়ে, আমরা কেন পারবো না? তার প্রেক্ষিতেই কিন্তু এই প্রয়োজনীয়তাটা দেখা দিয়েছে, এবং এই প্রয়োজনীয়তাটা বিএনপি শুধু আজকে অনুভব করছে তা না। আপনি যদি শহীদ জিয়াউর রহমানের 19 দফাটা দেখেন, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2030 ভিশন যেটা রয়েছে, দেখবেন যে এই 27টি পয়েন্টের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার মধ্যে ওখান থেকে অনেক উপাদান আমরা নিয়েছি, অনেক কিছু নিয়েছি। তার অর্থ হচ্ছে যে রাষ্ট্র পরিবর্তনের চিন্তাটা বা পরিকল্পনাটা বিএনপির মধ্যে অনেক আগে থেকেই ছিল। বেগম খালেদা জিয়া 2030 ভিশন দিয়েছিলেন আজ থেকে 5 বছর আগে, সেখান থেকে আমরা নির্যাস নিয়েছি। আমরা জিয়াউর রহমান সেই কবে 1978 সনে 19 দফা দিয়েছিলেন, সেখান থেকে আমরা নির্যাস নিয়েছি, নিয়ে আমরা এই জায়গাটা আজকে এখানে পৌঁছেছি, এবং বন্ধু হিসাবে হাসনাত কাইয়ুম ভাই আজকে এখানে আছেন, অন্যান্য যারা আছেন তাদেরকে আমরা পেয়েছি, অনেককে পেয়েছি। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষের যে প্রত্যাশা, সেটাকে আমরা পুঁজি করতে চাচ্ছি, এবং পুঁজি করতে গেলে পরেই সরকার ব্যবস্থা শুধু নয়, রাষ্ট্রীয় কাঠামোরই একটা পরিবর্তন করতে হবে। যেমন আপনাকে বলি যে সংবিধানে আছে, সর্বশেষ বহু পরিবর্তনের পরেও সংবিধানে কিন্তু ন্যায়পাল আছে, অম্বুডসম্যান, কিন্তু আমরা কেউ আজ পর্যন্ত কোন সরকার, বিএনপি কিংবা আওয়ামী লীগ কিংবা অন্য কেউই কিন্তু এই অম্বুডসম্যান নিয়োগের ব্যাপারে আমরা কোনো উদ্যোগ নেইনি। এবার কিন্তু সেই উদ্যোগটা আমরা নিয়েছি, যেটা 2030 ভিশনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে মনে করিয়ে দিয়েছিলেন। সুতরাং এই জিনিসগুলোকে, পারিপার্শ্বিক অবস্থাটাকে রেখে আমরা যদি একটা মানে কি বলে আপনাকে পথরেখা নির্দেশ করি বা পথরেখা তৈরি করি, সেখানে আমরা দেখব যে পুরো রাষ্ট্র কাঠামো পরিবর্তন ছাড়া এখানে যে হাসনাত কাইয়ুম ভাই যে কথাটা বলেছেন যে ক্ষমতা এককেন্দ্রিক হয়ে যাওয়া, এককেন্দ্রিক ক্ষমতা মানেই অটোক্রেটিক অ্যাটিটিউড চলে আসা, স্বৈরাচারী ফ্যাসিবাদী মনোবৃত্তি চলে আসা, সেটা আমরা দেখেছি। আমরা বাকশালে দেখেছি কি করেছে। এত সম্মানিত নেতা একসময় ছিলেন মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি কি করেছেন? আজীবনের জন্য বাংলাদেশের প্রতি হয়ে তিনি অবস্থান নিয়েছেন বাকশালের মাধ্যমে, আজীবনের জন্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে কার্যকলাপ নিষিদ্ধ করে সবাইকে একটা বাক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। বর্তমানেও আওয়ামী লীগ কিন্তু সেই পরিশোধিত সংস্করণ নিয়ে কাজ করছে, একটু পিউরিফাই করেছে, করে তারপরে কিন্তু সেই কাজগুলোই তারা করছে। আজকে আপনি দেখেন, শুধু আমরা না,
আন্তর্জাতিক বিশ্ব, গণতান্ত্রিক বিশ্ব, মুক্তিকামী বিশ্ব সবাই কিন্তু আমাদের এই ব্যাপারগুলোকে অ্যাপ্রিসিয়েট করছে এবং এই শাসক দলকে বলছে যে তোমরা রাষ্ট্র এবং সরকারকে গুলিয়ে ফেলেছো। রাষ্ট্র এবং সরকার এক হতে পারে না। একজন ব্যক্তি, একজন মানুষ 1/11 ঘটনার পরে, সেই অবৈধ তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের ঘটনার পরে একজন মানুষ যে এটার অনুঘটক ছিল, ম্যাচমেকার, যে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমস্ত মামলাগুলোকে মুক্ত করে তাকে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে ছেড়ে দিয়েছিল এবং অত্যন্ত অপপরিকল্পনা, বদ পরিকল্পনার মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের ব্যবস্থা করেছিলেন। মামলাটাকে নতুন করে সাজিয়ে, নতুন করে নিজেদের তোষামতকারী এবং নিজেদের দলের মনোনয়ন প্রার্থী, সংসদ সদস্য মনোনয়ন প্রার্থীকে দিয়ে মামলার তদন্ত করিয়ে, আব্দুল কাহার আকনকে দিয়ে, সেই লোককে সেই কুকীর্তির পুরস্কার হিসেবে আজকে রাষ্ট্রের প্রধান বানানোর ব্যবস্থা করা হয়েছে। তাহলে এই রাষ্ট্রে সংস্কার লাগবে না? একটা খারাপ কাজ, একটা গণতান্ত্রিক শক্তিকে ধ্বংস করার জন্য এত সুন্দর পরিকল্পনা করলো যে লোক, সেই লোককে আজকে রাষ্ট্রপতি করতে হবে, রাষ্ট্রের প্রধান করতে হবে। তাহলে রাষ্ট্রের কাঠামো, রাষ্ট্রের পবিত্রতা, রাষ্ট্রের স্যান্টিটি, রাষ্ট্রের যে সুঘ্রাণ সামান্যতম মতো অবশিষ্ট থাকার কোনো সুযোগ নেই। এই কারণেই আমরা তাগিদ অনুভব করছি যে রাষ্ট্র কাঠামো রূপরেখার একটা ব্যবস্থা বা একটা উপাদান আমরা এখানে দিয়েছি এবং সেখানে দেখবেন যে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ, ক্ষমতার ভারসাম্য, ডুয়াল হাউস পার্লামেন্ট, একই সঙ্গে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বা দুটো পার্লামেন্টের যে বিষয়গুলো আমরা দিয়েছি সেখানেও এটা দেখবেন। জুডিশিয়াল কমিশনের কথা আমরা বলেছি, যেখানে এই যে 25 ফেব্রুয়ারির কথা বললাম, এখানে বিচার পাবে মানুষ। আজকে শান্তি সমাবেশের নামে আওয়ামী লীগ যেটা করছে সেটাও তো রাষ্ট্র কাঠামোতে আঘাত করার বিষয়। তাদের এই শান্তি সমাবেশ দেখলে, আমি খুব কষ্টের সঙ্গে বলতে চাই, তাদের এই শান্তি সমাবেশ দেখলে 1971-এর স্বাধীনতা যুদ্ধের সময় শান্তি কমিটির কথা আমার মনে পড়ে যায়। নামে সেই শান্তিটা কিন্তু আওয়ামী লীগের মধ্যে এখনো রয়ে গেছে। তাদের এই শান্তি সমাবেশ দেখলে আমার সেই পাহাড়ি অঞ্চলে বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্টের জন্য যে চক্রান্ত শুরু হয়েছিল শান্তি বাহিনী, সে শান্তি বাহিনীর কথা মনে পড়ে যায়। এই শান্তি কমিটি, শান্তি বাহিনী, শান্তি সমাবেশ একটু মিলিয়ে দেখেন গভীরভাবে যে আওয়ামী লীগ কোন দিকে রাষ্ট্রটাকে নিতে চাচ্ছে। আজকে তারা শান্তি সমাবেশ করছে কোন নামে? বিএনপি একটি গণতান্ত্রিক দল, বিএনপি মানুষের কাছে প্রিয় অপ্রিয় যাই থাকুক, বিএনপি অনেকবার দেশ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন একমাত্র নেত্রী, শুধু বাংলা নয়, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে আমার জানা মতে একমাত্র নেত্রী যার জীবনে নির্বাচনে পরাজয়ের কোনো রেকর্ড নেই। এই বাংলাদেশের মানচিত্রের 56,000 বর্গমাইলের মধ্যে যখন যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেখানে এই বিপুল ভোটে জয়লাভ করেছেন। সেই নেত্রীকে কারারুদ্ধ করা হয়েছে অপপরিকল্পনার মাধ্যমে, জুডিশিয়াল পার্টকে ব্যবহার করে এবং কিছু দুর্বুদ্ধি সম্পন্ন মানুষকে ব্যবহার করে তাদেরকে একে একে পুরস্কৃত করা হয়েছে। খায়রুল হকের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে, তাকে আইন কমিশনের চেয়ারম্যান করে পুরস্কৃত করা হয়েছে। শাহাবুদ্দিন চুপ্পুর মাধ্যমে বেগম খালেদা জিয়ার মামলা এগুলোকে সাজানো হয়েছে, তাকে এখন রাষ্ট্রপতি করার জন্য চূড়ান্ত ব্যবস্থা করা হয়েছে। এই শান্তি সমাবেশ বিএনপি কর্মসূচি দিলে পরেই আপনাদের শান্তি সমাবেশ কেন দিতে হবে? এমনিতে দিতে পারেন না, কে নিষেধ করে? এই জন্যই বলেছি শান্তি কমিটি, শান্তি বাহিনী আর শান্তি সমাবেশ সবকিছু রাষ্ট্র ধ্বংস করার একটা পরিকল্পনা, রাষ্ট্রের কাঠামোকে বিনষ্ট করার একটা পরিকল্পনা। এই জন্য আমরা আমাদের রূপরেখাগুলো উত্থাপন করেছি যে মানুষ আমাদের কাছে আসুক, আমরা সাধারণ গণতন্ত্র প্রিয় মানুষকে নিয়ে এটার বাস্তবায়ন করতে পারলে এই দুঃশাসন এবং এই ফ্যাসিবাদী আচরণ থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে। ধন্যবাদ, আপাতত আমি থামলাম। বোঝা গেছে? শিবুল শুনতে পাচ্ছ আমাকে? জি 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 ভাই, শুনতে পাচ্ছি। ভাই আমি এবার খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইছি যে আপনি যাদেরকে রাষ্ট্র কাঠামো ধ্বংসের জন্য দায়ী করছেন বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংসের জন্য দায়ী করছেন, তাদের দিক থেকে আবার বলা হচ্ছে যে বিএনপির 27 দফায় যে রেইনবো নেশনের কথা বলা হচ্ছে বা ন্যাশনাল রিকনসিলিয়েশনের কথা বলা হচ্ছে, এই বিষয়গুলো আসলে তারা বলতে চাইছে যে এই বিষয়গুলো আসলে যুদ্ধ অপরাধী, জঙ্গি বা স্বাধীনতা বিরোধীদের বাংলাদেশে আবার পুনর্বাসনের একটা প্রক্রিয়া। এই বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ভাই? এটা আমার কাছে না জিজ্ঞেস করে কাদের সিদ্দিকী সাহেবকে জিজ্ঞেস করলে ভালো হতো। কাদের সিদ্দিকী সাহেব কিন্তু নাম ধরে ধরে বলে দিয়েছেন যে আওয়ামী লীগের মধ্যে মুক্তিযুদ্ধের সময়
যুদ্ধ অপরাধী হিসাবে কারা বিবেচিত হয়েছে। এবং আজকের এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে মুকুল বোস মারা গেছেন, একসময় খুব একটা বড় মাপের ছাত্র নেতা ছিলেন ছাত্রলীগের। এই মুকুল বোস শেখ হাসিনার সামনে বলেছেন কর্নেল ফারুক খান, আজকে যিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান এবং কিছুদিন আগে মন্ত্রী ছিলেন, তাকে দেখিয়ে দিয়ে মুকুল বোস অভিযোগ করেছেন শেখ হাসিনার কাছে যে এই কর্নেল ফারুক খান দিনাজপুরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাহিনীর ইউনিফর্ম পরে, সে সময় সে পাকিস্তান সেনাবাহিনীতে ছিল, বহু মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। এবং প্রমাণস্বরূপ দিনাজপুরে মুক্তিযুদ্ধ এই বইটাও শেখ হাসিনার সামনে দিয়েছিল। একটা উদাহরণ দিলাম শুধুমাত্র। সে ফারুক খান এখনো বহাল তবিয়তে, এবং এই দেশের অর্থ পাচারের মূল্যে ফারুক খানের পরিবার, অর্থ পাচারের অগ্রদূত হচ্ছে ফারুক খানের পরিবার। তো শুধু যুদ্ধ অপরাধী তো না, সবকিছু তো তাদের মধ্যে। তাদের যে নেতা উপদেষ্টা পরিষদের সদস্য আশিকুর রহমান, সেও তো যুদ্ধ অপরাধী। তাদের যে নেতা ছিল এসটি ইমাম, সেও তো যুদ্ধ অপরাধী। নাকে তা নিজের জিনিস না দেখে অন্যের দিকে তাকালেই বোঝা যায় যে তাদের মধ্যে একটা অন্তর্জালা আছে এবং তারা আঙুল তুলে নিজেদের অপরাধটাকে অন্যদের ঘাড়ে চাপাতে চায়। এটা আওয়ামী লীগের একটা বরাবরের অভ্যাস এবং এখন সেই কাজটাই তারা করছে। তাদের এই কথার কোনো ভিত্তি নেই। একটা দেশ স্বাধীনতার 50 বছর পরে স্বাধীনতা বিরোধী শক্তি যদি কেউ থাকেও, সেটা নিঃশেষ হয়ে গেছে। নিঃশেষ না হলেও নিঃশেষ হওয়ার পথে। এবং তারা কারা সেটা আওয়ামী লীগ ভালো করে চেনে, আমরা চিনি না, আমরা চেনার চেষ্টাও করি না। কারণ আমরা তো মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ দাবি করে তারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি না, আর বিপক্ষের শক্তি তো নাই, আমরা মুক্তিযুদ্ধের শক্তি। কারণ আমাদের নেতা সশস্ত্র লড়াইতে ছিলেন গোটা মুক্তিযুদ্ধের সময়। আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান বীরুত্তম উপাধি প্রাপ্ত। আওয়ামী লীগের পরিবারের মধ্যে আছে একজন, বা আওয়ামী লীগের নেতাদের মধ্যে কেউ আছেন বীরুত্তম উপাধির? আপনি বলেন। জিয়াউর রহমান হচ্ছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক, প্রথম সেক্টর কমান্ডার, প্রথম ফোর্সেস কমান্ডার। তার নেতৃত্বে সেক্টর গঠিত হওয়ার পরে 2.5 মাস পরে অন্যগুলো হয়েছে। তাকে যখন ফোর্সেস কমান্ডার করা হয়, তারও প্রায় 2 মাস 3 মাস পরে অন্যদের নেতৃত্বে ফোর্সেস কমান্ডার হয়েছে। এস ফোর্স, কে ফোর্স, এগুলো অনেক পরে হয়েছে। তো এত অগ্রগামী একজন মানুষের হাতে তৈরি যে দল, সেই দলকে স্বাধীনতার বিপক্ষে বললেই হয়ে গেল? এত হয়ে গেল। 91-96 সনে তো আওয়ামী জামাত মিলে আন্দোলন করেছিল। তো জামাতের সঙ্গে তখন গলাগলি, আর এখন জামাতকে পছন্দ হয় না, এই জন্য গালাগালি। এই গলাগলি আর গালাগালির অভ্যাসটা আওয়ামী লীগের দ্বিচারিতা, এটা তারা বরাবর করে আসছে, এখনো করছে। সুতরাং এই কথাগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি না। সাধারণ মানুষ দেখবে যে আসলে তাদের মূল দাবি, তাদের মূল চাহিদার পক্ষে কারা দাঁড়িয়েছে। আমরা সেই জায়গাটায় দৃঢ়ভাবে স্থির আছি। ধন্যবাদ ভাই। আমরা পরবর্তী সময়ে আবার আপনার কাছে ফিরে আসব। এই পর্যায়ে যেতে চাই ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত ভাইয়ের কাছে। ভাই, আপনার কাছে আমার প্রশ্ন যে আমাদের রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানগুলোকে আসলে গত কয়েক বছরে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের এখানে যেভাবে দুর্বৃত্তায়িত একটি ব্যবস্থা দাঁড় করানো হয়েছে এবং সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ভাবে জাতীয় ঐক্যমত্যের বদলে জাতিকে সবসময় বিভক্ত রাখার যে প্রচেষ্টা এবং আমাদের যে সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতা, এই প্রেক্ষাপটে বিএনপির 27 দফার যে অঙ্গীকার, এই বিষয়গুলোকে আসলে আপনি কতটুকু বাস্তবসম্মত মনে করছেন? কারণ এই বিষয়গুলো অনেকগুলো বাস্তবায়নে কিন্তু জাতীয় ঐক্যমত্য প্রয়োজন। ধন্যবাদ শিমুল। এবং আমার সঙ্গে আলোচনায় হাসনাত ভাই এবং মোয়াজ্জেম হোসেন আলাল ভাই আছেন, দুজনের প্রতি শ্রদ্ধা। আজকের অনুষ্ঠানে আলাল ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং এত স্পষ্টবাদী, সুন্দর করে সব বুঝিয়ে বলেন, ফলে আলাল ভাই বলার পরে আমার খুব তেমন কিছু বলার থাকে বলেই মনে হয় না। তবুও যেহেতু আলোচনায় রেখেছেন এবং বলছেন, সেজন্য একটু আলাপ করি। সেটা হচ্ছে যে এই যে রাষ্ট্র মেরামতের যে বিষয়টি সামনে এলো, আলাল ভাই বললেন যে সেই শিশু কিশোরদের সেই রাষ্ট্র মেরামতের কাজ চলছে বলে যে রাস্তায় সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছিল, সেই কনসেপ্ট থেকে এনে আমরা এইখানে যে বিএনপি বা বিএনপির সঙ্গে সমমনা যারা যুগপৎ আন্দোলনে আছেন সবাই যে এলেন, কেন এলেন, সেই কেন এলেনের প্রশ্নটা করতে হলে আরো কয়েকটা বিষয় একটু আমাদের যেতে হবে। যেমন ধরেন, যদি দর্শক যারা শুনছেন, বিদেশের মানুষকে আমরা প্রশ্ন করি যে আপনার এইখানে যে নির্বাচন ব্যবস্থা আছে, যেই নির্বাচন কমিশন আছে, তার মাধ্যমে যেখানে যে
প্রশাসনকে ব্যবহার করে রাতে ভোট করে ফেলা যায়, বিনা ভোটে 5 বছর থাকা যায় এবং যা খুশি তাই করা যায়, এইরকম নির্বাচন ব্যবস্থা, এইরকম প্রশাসন, এইরকম নির্বাচন কমিশন, এটা আমরা চাই কিনা। যদি মনে করি যে হ্যাঁ এটা ফাইন চলছে, ভালো, এটাই চলবে, তাহলে মেরামতের কোনো দরকার নেই। কিন্তু যদি আমরা মনে করি যে না এটা চলতে পারে না, তাহলে কি হলো, বাংলাদেশের যে দুর্ভাগ্যজনক ইতিহাস সেটা হচ্ছে ভোটের অধিকারের জন্য কিন্তু এদেশে আওয়ামী লীগের কর্মীরা একসময় জীবন দিয়েছে, বিএনপির কর্মীরা এবং অন্যান্য যারা সম্মানা তাদের কর্মীরা, নেতারা এখন জীবন দিচ্ছে। ফলে এইটা বাংলাদেশে একটা দুর্ভাগ্যজনক ভাবে একটা লেপ্টে আছে আমাদের সঙ্গে, যে ভোটের অধিকার আদায়ের জন্য বিভিন্ন সময়ে আমাদেরকে জীবন দিতে হয়। স্বাধীনতার 50 বছর পরেও আমরা কি এইরকম যখন যারা ক্ষমতায় থাকবে তখন যা খুশিতেই করবে, আর যারা বিরোধী দলে থাকবে তারা এরকম জীবন দিবে ভোটের অধিকার আদায়ের জন্য, এই প্রক্রিয়াটা অব্যাহত রাখতে চাই? যদি সেটা না চাই তাহলে কি এই ব্যবস্থার মেরামত দরকার নয়? এই রাষ্ট্রকে মেরামত করে সঠিক জায়গায় আনা দরকার নাই? এটা একটা। সেকেন্ড ইস্যু দেখেন, আমাদের এখানে যে বিচার ব্যবস্থা, লোয়ার কোর্ট যে সাংঘাতিকভাবে করাপ্টেড এবং বায়াসড, এটা কিন্তু চিফ জাস্টিসরা পর্যন্ত বিভিন্ন সময় বলেন। আর হাইকোর্ট নিয়ে তারা সরাসরি বা সুপ্রিম কোর্ট নিয়ে না বললেও এটা বাস্তবতা যে যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল তখন তারা বিচার ব্যবস্থা, বিচার, উচ্চ আদালতের রায় নিয়ে বারবার প্রশ্ন করেছে, আদালতের দরজায় লাথি মেরেছে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের সামনে বস্তিবাসীদের বসিয়ে দিয়েছে, এরকম অসংখ্য ঘটনা ঘটিয়েছে। এবং বিচারপতি সিনহাকে তারা একজন সুস্থ মানুষকে শুধু তাদের সঙ্গে তাদের আজ্ঞাবহ হয়ে রায় দেয়নি বলে কিছু বিষয়ে বা তাদের মন মতো হয়নি বলে ক্যান্সার বানিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছে। এখন এইভাবে উচ্চ আদালতকে ব্যবহার করে বিএনপি চেয়ারপারসনের যেই মামলায় যেভাবে রায় দিয়ে তাকে রাজনীতি থেকে বিতাড়িত করবার যে অশুভ চেষ্টা চালিয়ে এতদিন ধরে রাজনীতি থেকে দূরে রেখেছে এবং বিএনপিকে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার যে অপচেষ্টা চালিয়েছে, এইরকম আদালতকে ব্যবহার করে যে করা যায়, এটা তো আওয়ামী লীগের ভাষ্যমতো প্রমাণিত। তাহলে এইরকম বিচার ব্যবস্থা, এরকম আদালত, এইরকম রায় কি আমরা প্রত্যাশা করবে এবং যারা যখন ক্ষমতায় আসবে ব্যবহার করতে থাকবে, নাকি এর একটু রাশ টেনে ধরার দরকার, মেরামত দরকার কিনা? দরকার হলে তাহলে আমাদের অবশ্যই মেরামতের দিকে যেতে হবে। আপনি দেখেন দেশের পুলিশ প্রশাসন, তারা যা খুশি তাই করে, যা খুশি তাই বলে। তারা বলে দেশের রাজা ইলিশ, প্রশাসনের লোকজন, আওয়ামী লীগ, সরকারি দল, সরকার, প্রশাসন সব একাকার হয়ে যায়। পুলিশ বাহিনীর সদস্যরা যেসব বক্তব্য দেন, রাজনৈতিক নেতারাও বোধহয় অনেক সময় এতটা অ্যাগ্রেসিভলি দলীয় বক্তব্য দেন না, সেটা স্পষ্ট হয়ে গেছে। একজন সাধারণ আসামি, যেটা রাজনৈতিক মামলা, শুধুই মাত্র গায়েবী মামলা দিয়ে তাদেরকে জেলে পোড়া হচ্ছে, সেই আসামিদের বাবা মার মৃত্যুর জানাজায় সামিল হতে গেল পুলিশ যেভাবে ডান্ডা বেড়ি দিয়ে এমন ভাবে নিয়ে যায় যে গোটা দেশের মানবাধিকার, মানুষের অধিকার এবং গোটা রাষ্ট্রকে ডান্ডা বেড়ি করিয়ে ফেলার মতো। এখন এই ব্যবস্থাই কি আমরা বহাল রাখতে চাই কিনা? যেভাবে গুম, খুন, বিভিন্ন ধরনের নিপীড়ন চলছে, সেগুলো অব্যাহত রাখা আমরা চাই কিনা? যদি মনে করি যেগুলো অব্যাহত রাখা কোনো একটা সভ্য কল্যাণমুখী রাষ্ট্রের জন্য কোনোভাবেই মানানসই নয়, তাহলে এই ব্যবস্থাগুলোর তো মেরামত দরকার। সেই মেরামতের কথাগুলি বিএনপি বলছে তাদের মতো করে, এবং তাদের সঙ্গে যারা সম্মাননা তারা একমত হয়েছে। আপনি দেখেন বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি, যেরকম নির্বাচন কমিশনের কথা বলছিলাম, যেরকম বিচার বিভাগ, এর বাইরে আপনার পিএসসি দেখেন, বাংলাদেশে এখন বিভিন্ন সেক্টর ক্যাডারে নিয়োগ দেওয়ার জন্য যেইভাবে তল্লাশি চালিয়ে 14 গোষ্ঠীর ঠিকুজি যাচাই করে দলীয় লোকদের নিয়োগের যে অভিযোগ আছে, এটা তো একেবারে অমূলক নয়। তাহলে এইরকম ভাবে পিএসসির মতো একটা প্রতিষ্ঠানকে যদি একটা সরকার ব্যবহার করতে পারে, সেটা চলতে দেয়া যায় কিনা? দুর্নীতি দমন কমিশন, যারা শুধু বিরোধী দলের লোকদেরকে কাকে কাকে টার্গেট করতে হবে সেই অনুসারে সরকারের ইনস্ট্রাকশন মেনে শুধু কাকে কাকে ফাঁসাতে হবে সেই রকম কার্যক্রম চালায়, আর সরকার দলীয় নেতাদেরকে তাদেরকে একেবারে ক্লিন সার্টিফিকেট দিয়ে ছাড় দিয়ে দেয়, যে প্রক্রিয়া চলছে। এবং তার পুরস্কার হিসেবে যেটা আল্লাল ভাই বললেন, দেশের প্রেসিডেন্ট পর্যন্ত হয়ে যাওয়া যায়,
এখন এই রকম দুর্নীতি কমিশনের উদ্দেশ্য নিয়ে কি কমিশন আমরা সৃষ্টি করেছিলাম কিনা, যদি এটাও মেনে নেওয়া না যায় সেখানে আমাদের মেরামত দরকার আছে কিনা, এই প্রশ্নগুলো প্রত্যেকটা মানুষের নিজের কাছে করতে হবে। আপনি দেখেন মানবাধিকার কমিশন, বাংলাদেশে দু একজন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আসছিলেন, তাদের কাজ ছিল শুধু জেলখানায় গিয়ে আর ওই বিভিন্ন জায়গায় যেখানে মানবাধিকার হরণ হয় সেখানে গিয়ে একটু কান্নাকাটি করা, মানুষকে দেখানো যে এই মানবাধিকার হরণে আমার হৃদয় কাঁদে। একজন ভদ্রলোক প্রায় এটা করতেন, কিন্তু তাকে আমরা কখনোই দেখি নাই যে সরকার, সরকারি প্রশাসন, সরকারি দল তারা যেভাবে গুম খুন বিভিন্নভাবে মানবাধিকার হরণ করেছে তার সেটা বন্ধ করবার জন্য কার্যকর কোনো পদক্ষেপ নিয়েছে, দাঁড়িয়েছে। এইখানে মনে হয় শুধু মানবাধিকার শুধু সরকারি দলের জন্য, সরকারি দলের জন্য যে কোটাটা মূল নেতৃত্বকে চ্যালেঞ্জ করবে না বা তাদের প্রতি জিহুজুর বা ইয়েস বস টাইপের থাকবে, শুধু তাদের জন্য। সরকারি দলের মধ্যেও যারা মূল নেতৃত্বের সঙ্গে সুর মিলে কথা বলবে না তাদের জন্য মানবাধিকার প্রযোজ্য নয়, এমন ভাবে এই কমিশনটাকে এখন ব্যবহার করা হচ্ছে। এইভাবে সারা ঘন্টার পর ঘন্টা বলা যাবে বাংলাদেশের প্রতিটা সেক্টর ধরে ধরে যেভাবে তারা বিপদগামী করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে, রাষ্ট্রটা ব্যবস্থাটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এই ব্যবস্থা তো কোনো সভ্য দেশে চলতে পারে না। আমরা স্বাধীনতার 50 বছর পেরিয়ে এসেও এখনো কেন এইখানে ন্যায্য কথা বলবার জন্য একজন লিখবার জন্য, কার্টুন আঁকবার জন্য একজন কার্টুনিস্টকে জেলে যেতে হবে, একজন লেখককে জেলের মধ্যে জীবন দিতে হবে, কেন এইখানে একজন রাজনীতিবিদকে মানুষের ভোটের অধিকারের কথা বলবার জন্য তাকে এইভাবে গায়েবী মামলায় জেলে যেতে হবে বা তাকে গুম খুনের মুখে পড়তে হবে বা একটা ভীতির মধ্যে জীবন যাপন করতে হবে? এই বিষয়গুলো পরিবর্তন দরকার। সেজন্য বিএনপি অতীতে ক্ষমতায় ছিল, বিএনপি যখন বিভিন্ন কর্মসূচি দেয় তখন সরকারি দলের তরফ থেকে তাদের পক্ষ হয়ে যারা বিভিন্ন আলোচনায় আসেন তাদের পক্ষ থেকে, সংবাদ মাধ্যমে, এমনকি জনগণের বিভিন্ন অংশ থেকে এই প্রশ্নটা বারবার করা হয় যে বিএনপি তো অতীত ছিল, বিএনপিকে তো আমরা দেখেছি, আওয়ামী লীগকেও দেখেছি, এদেশে কেউই তো মানুষের কথা খুব তেমন ভাবে যেভাবে ভাবা উচিত ছিল তা ভাবেনি, তো বিএনপি যদি ভবিষ্যতে আসে কি করবে? বিএনপিকে ওই জবাবটা দেবার জন্য এই রূপরেখা দেয়াটা অত্যন্ত যৌক্তিক এবং ভালো একটা পদক্ষেপ ছিল যে আমরা আসলে এটা করতে চাই। এখন দেখেন যে এই যে 27 দফা যেটা বিএনপি দিয়েছে, আমি এই যাবৎকালে আলাল ভাই তো ফ্রিকুয়েন্টলি বিভিন্ন আলোচনা, সেমিনার, টক শোতে যান, আমিও মাঝে মাঝে যাই। সরকারি দলের বা সরকারের পক্ষ হয়ে যারা আলোচনা করে তারা কিন্তু এই 27টা দফার একটি দফা ধরেও বলতে পারেননি যেটা অন্যায্য দাবি। তারা কি করেন? তারা বলেন এটা তো বিএনপি পারবে না, বিএনপি অতীতে পারেনি, বিএনপি পারবে না। একটা দফা ধরেও কিন্তু তারা বলতে পারেননি যে এই দফাটা দেশের জন্য মঙ্গলজনক নয়, দেশের মানুষের জন্য কল্যাণকর নয়, এই দফাটা ন্যায্য নয়। এই কথা বলার মতো তারা একটা পয়েন্টও খুঁজে পাননি। তার মানে হচ্ছে বিএনপি এবং তাদের সমমনা দল আপহোল্ড করছে যে রাষ্ট্র মেরামতের 27 দফার রূপরেখা সেটা অত্যন্ত সুচিন্তিত এবং ভালো একটি রূপরেখা হয়েছে। এটা হচ্ছে গিয়ে সরকারে আসতে পারলে বিএনপি করবে, কিন্তু একটি ফ্যাসিবাদী সরকার যারা যে কোনো অন্যায্য, যে কোনো অমানবিক, যে কোনো নৃশংস কাজ করতে একটু পিছপা হয় না, শুধুমাত্র ক্ষমতায় থাকবার জন্য এবং লুটপাট করবার যে একচ্ছত্র অধিপতি হয়েছে সেটাকে ধরে রাখবার জন্য। সেইখানে আমার কাছে মনে হয় এই 27 দফার রূপরেখা সেকেন্ডারি ইস্যু, শুধু মানুষকে বলার জন্য যে আগে বিএনপি কিছু ভুল ত্রুটি করে থাকলেও, কিছু বিষয়ে পদক্ষেপ নিতে না পারলেও এবার নিশ্চয়ই তারা মানুষকে দেয়া এই অঙ্গীকার পালন করবে, এটা করবে। কিন্তু তার আগে বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দল সবাইকে এই দানবের হাত থেকে, এই যে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে, এই রাষ্ট্রটাকে আগে তাদের হাত থেকে ফিরিয়ে আনতে হবে। সেই ফিরিয়ে আনবার জন্য যা কিছু করণীয় সেটা বিএনপি করছে, অন্যান্য দলগুলি করছে। এইটা হচ্ছে প্রথম টার্গেট। আমার কাছে মনে হয় সেই টার্গেট ফুলফিল হলে বিএনপি এবার যে অঙ্গীকার করেছে, যদি এই অঙ্গীকার পালন না করে তাহলে বিএনপির সঙ্গে সমমনা কিংবা সমমনা না হলেও যুগপৎ আন্দোলন যারা আছেন তারা বিএনপিকে ধরতে পারবে, দেশবাসী ধরতে পারবে,
আমরা ধরতে পারবো যে অতীতের কিছু ভুল থাকলেও, কিছু বিষয়ে পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকলেও পদক্ষেপ নেয়নি এমন হলো, আমরা এবার তো আশা নিয়ে অতীতের সেটা ভুলে বা কোনো বিষয়ে ক্ষমা করে আমরা তো আবার বিএনপির দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়েছিলাম, বিএনপি কেন করছে না। নিশ্চয়ই বিএনপির পরিণতিও তাহলে খারাপ হবে। সেই বিবেচনায় আমি মনে করি এই দানবকে যদি সরানো যায়, বাংলাদেশে যদি এই রাষ্ট্র ব্যবস্থাকে দানবের হাত থেকে ফিরিয়ে এনে মানুষের রাষ্ট্র বানানো যায়, জনগণের হাতে রাষ্ট্রের ক্ষমতা তুলে দেয়া যায়, এবং তার জনগণের পরিচালক হিসেবে যদি বিএনপি এবং তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে যারা আছে এরা সবাই মিলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়, নিশ্চয়ই একটা কল্যাণকামী আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ হতে পারে এবং হতে বাধ্য। ভাই, আপনি আপনার বক্তব্যের মাঝে আমাদের বিরোধী দলীয় যারা রাজনীতিক তাদের প্যারোলে মুক্তির পর বিভিন্ন সময় বাবা মা বা ভাই বোনদের জানাজায় অংশগ্রহণের সময় ডান্ডা বেরি পড়ার একটি বিষয় উত্থাপন করলেন। তো এই বিষয়ে আমার একটি বিষয় মনে পড়ে গেল আর কি, যে আমি গত 7ই ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার হয়েছিলাম। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের যেহেতু সহ দপ্তর সম্পাদক, আমাকে দপ্তরের দায়িত্ব পালন করতে হয়, একেবারে বিনা কারণে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, গ্রেফতার দেখানো হয়েছিল। পরবর্তীতে আমরা যখন কাশিমপুর 2 কারাগারে ছিলাম, আমাদেরই একজন সহযোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের যুগ্ম সম্পাদক আব্দুর রহিম রনি, এবং এর পূর্বে সে হচ্ছে SM হলের সভাপতি ছিল, তার বাবা মারা গিয়েছিল জেলে থাকা অবস্থায়। নানাভাবে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তার পরিবার বাইরে থেকে করেছে, কিন্তু আমাদের এই সহযোদ্ধা সে কিন্তু বাইরে গিয়ে তার বাবার জানাজায় অংশগ্রহণের কোনো সুযোগ পায়নি। অর্থাৎ ডান্ডাবেরি তো আসলে পরের বিষয়, আমাদের এখন যারা রাজনৈতিক সহযোদ্ধা তারা আসলে তাদের বাবা মা মারা গেলে ভেতর থেকে যে জানাজায় অংশগ্রহণ করবে সেই সুযোগটুকু কিন্তু দেওয়া হচ্ছে না। তো ভাইকে আমি পরবর্তীতে আর একটি সংক্ষিপ্ত বিষয় সংক্ষেপে জানতে চাই, সেটি হচ্ছে যে বিএনপির যে 27 দফা রাজনৈতিক অঙ্গীকার, এর মধ্যে কিছু খুব বড় ধরনের রাজনৈতিক প্রতিশ্রুতি আছে, যেগুলো আমরা বলতে পারি যে যেমন উচ্চ কক্ষ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এই অঙ্গীকারগুলোর মধ্যে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে, এবং 2বারের বেশি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর পদের দায়িত্ব পালন করতে পারবেন এই ধরনের একটি কথা বলা হয়েছে, 70 অনুচ্ছেদের সংশোধনের কথা বলা হয়েছে। যে এই ধরনের যে বড় বড় রাজনৈতিক প্রতিশ্রুতি, এই বিষয়গুলোকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করেন বা কিভাবে দেখছেন? এই প্রত্যেকটা বিষয়ে বাংলাদেশে বিভিন্ন সুশীল সমাজের বিভিন্ন গ্রুপ সহ সংবাদ মাধ্যম এবং বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে যারা ভাবেন তাদের তরফ থেকে এইসব বিষয়ে আলোচনা পরামর্শ বিভিন্ন সময় এসেছে। আপনি যে বিষয়গুলো উল্লেখ করেন এর প্রত্যেকটাই অত্যন্ত কিছু কোনোটা স্পর্শকাতর, বিশেষ করে 70 অনুচ্ছেদ, এটা নিয়ে খুব সুচিন্তিত ভাবে ভাবার সুযোগ আছে। বিএনপি কিন্তু বলেনি যে 70 অনুচ্ছেদ বাতিল করবে, বলবে এটার সংস্কার বা পরিবর্তন বা এটাকে পরিবর্তন করবে, এমন ভাবে করতে হবে যাতে এই শুধুমাত্র নেতা বেচাকেনা বা এমপি বেচাকেনার যে বিষয়টা সেটাও নির্বিঘ্নে কেউ করতে না পারে, আবার সবার যে টুটি চেপে ধরা যে দলের বা রাষ্ট্রের স্বার্থে দলের বিরুদ্ধে যেরকম কিছুই বলতে পারবে না, এইরকম যে একটা ভয়ের সংস্কৃতি এইভাবে বাঁচিয়ে রাখা হয়েছে, এইটার মধ্যে ভারসাম্য করে এটা নিয়ে অনেক ভাবতে হবে। এবং আমার মনে হয় এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়, অনেক ভেবে চিন্তে এটা এগোতে হবে। আর বাকি যেটা দ্বিকক্ষ বিশিষ্ট সেটা অনেক ডেমোক্রেটিক কান্ট্রিতে আছে, সেই তাদের ধারাবাহিকতা অনুসরণ করে প্রত্যেকটা ব্যবস্থারই কিছু মেরিটস ডিমেরিটস আছে, তার মধ্য থেকে তার যে মেরিটস বা তার অ্যাডভান্টেজ যেগুলো আছে সেগুলি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার যোগ্য মানুষ যারা নির্বাচন করতে পারেন না তাদেরকেও যে রাষ্ট্রীয় পরিচালনায় সম্পৃক্ত করা যায়, সেই ধারণাটা কিন্তু আপনার এইভাবে দ্বিকক্ষ বিশিষ্ট এই ব্যবস্থার মধ্যে আছে রাষ্ট্র পরিচালনায়। এই এখন যেটা নির্বাচনের মাধ্যমে আসছে সেটা হয় না। আর বাংলাদেশে এটা দলে এবং রাষ্ট্রে এই যে একটা মনোপলি বা একই ব্যক্তির দীর্ঘদিন ধরে থাকার, এটারও তো একটা সমালোচনা আছে। এটা কিন্তু দলের মধ্যেও আছে, বিভিন্ন দলে, এমনকি বিএনপি আওয়ামী লীগের মতো বড় দলও আছে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রে পৃথিবীর অন্যান্য উন্নত দেশগুলোতে দেখেন সেখানে অপেক্ষাকৃত স্মার্ট, খুব বেশি বয়স নয় এমনরাই কিন্তু রাষ্ট্র পরিচালনা করছে, দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর বাংলাদেশে এই যে
একই ব্যক্তি বহুবার সেই দলের প্রধান থেকে আবার রাষ্ট্রের প্রধান বিভিন্ন পদে থাকা, সেইখানেও কিন্তু একটা পরিবর্তন ইয়াং জেনারেশন সহ বিভিন্ন লেভেল থেকে চায়। ফলে এই কনসেপ্ট থেকেও দল এবং দেশকে বের করে আনবার একটা প্রাথমিক উদ্যোগ বলবো বিএনপির নিয়েছে, যেটা বলেছে। ফলে যেগুলি বলেছে এগুলো অত্যন্ত বড় কাজ। রেইনবো নেশন তৈরি করা এগুলো অনেক বড় কাজ। সংখ্যালঘু পৃথিবীর বিভিন্ন দেশে নিপীড়নের মুখে পড়ে, পাশের দেশ ইন্ডিয়া আছে, বাংলাদেশেও হচ্ছে, বিভিন্ন সরকারের সময় হয়েছে, শুধু ডিশোল্ডারিং করা হয়, একে অপরের উপর দোষ চাপানো হয়। ফলে এইখানে একটা সাম্য রাষ্ট্রে একটা সাম্য ব্যবস্থা তৈরি করা, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকারকে সম্মান করা, সেই রকম একটা ব্যবস্থা এটিও তো সবার দাবি। এই বিষয়গুলো খুব বড় মাপের দাবি, কিন্তু অত্যন্ত বড় কাজ এবং সময় নিয়ে ভেবে চিন্তে করতে হবে, কিন্তু না করে কোনো উপায় নাই, যারাই ভবিষ্যতে ক্ষমতায় আসুক বা থাকুক। ধন্যবাদ ভাই। আমরা আবার একটু ফিরতে চাই আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম ভাইয়ের নিকট। ভাই, আমি শুরুতে আপনার কাছে আপনাদের কিছু কনসেপ্টের বিষয়ে জানতে চাইছিলাম। তো এই পর্যায়ে আমি আপনি বিএনপি যে 27 দফার ঘোষণা দিয়েছে, আমি আপনার কাছে জানতে চাইছি আর কি, যে এই 27 দফাগুলোর বিষয়ে আপনাদের প্রতিক্রিয়াটা কি, অথবা আপনারা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছেন অথবা জনগণের কাছ থেকে যে ধরনের দাবি, আপনার মূল্যায়নে যে বিএনপির এই 27 দফা কি জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে পারছে কিনা, সেই ধরনের অঙ্গীকারগুলো এখানে এসেছে কিনা? ধন্যবাদ শিমুল। এবং এর আগে যারা আলোচনা করেছেন, যেহেতু ডক্টর সাখাওয়াত উনি অনেক ভালোভাবে অনেকগুলো জিনিস বলেছেন, আমি ওইখানে দুইটা কথা বলে আমাদের যেটা আসলে মূল্যায়ন সে বিষয়ে খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। প্রথমত, আমি একটা জায়গায় পরিষ্কার করার প্রয়োজন মনে করি যে আমাদের এখানে আমাদের সংবিধানের যে জায়গাগুলি নিয়ে আমরা কথা বলি, তার যে সমস্ত বিষয়ের বিবরণ আসলে সাখাওয়াত ভাই দিলেন, কিংবা আসলে তার আগে আলাল ভাই দিলেন, সবগুলো জিনিসের আসলে বাংলাদেশে যেভাবে হয় এইটা প্রায় বৈধ পথে হয়, অথবা এটা এরকম না যে ধরেন আজকে আমরা বলতেছি যে শেখ হাসিনা অবৈধ কিংবা অনির্বাচিত, কিন্তু নির্বাচিত মানুষের পক্ষেও আসলে এই যে ধরনের শাসন উনি চালাচ্ছেন একই রকমের শাসন চালানো যায়। সেই জন্যই আমরা আসলে শুধু সরকার পরিবর্তন করলেই বিষয়টা থেকে বেরোনো যাবে। আপনারা যেটা আসলে হেডলাইন করেছেন, জনগণকে যদি আসলে গণতন্ত্রের স্বাদ আসলে দিতে হয়, তাহলে যে আসলে রাষ্ট্রের মেরামত লাগবে, সেই জায়গাটা আমরা বলি। মানে সংবিধান সংস্কারের ভেতর দিয়ে আসলে আমরা রাষ্ট্র সংস্কারের কথাটা বলি। কারণ আমাদের এখানে ধরেন 123(3) অনুযায়ী আপনি সংবিধানের 123(3) অনুচ্ছেদ অনুযায়ী আপনি ক্ষমতায় থেকে এমপি নির্বাচন করা যায়। যিনি এমপি আছেন তিনি আবারও নির্বাচিত হচ্ছেন, এবং তিনি নির্বাচিত না হলে তখনও পর্যন্ত শপথ নেওয়ার আগ পর্যন্ত, অন্য কেউ যতক্ষণ পর্যন্ত শপথ না নিচ্ছেন সেই সুযোগ দেওয়ার আগ পর্যন্ত তিনি নির্বাচনের পরেও এমপি থাকছেন। এরকম কতগুলো, প্রত্যেকটা ধরে ধরে আমি আসলে আপনাদের এখানে কথা বলছি না, কিন্তু আমরা বলছি যে এগুলি হচ্ছে সাংবিধানিক রোগ, সাংবিধানিক সমস্যা, এবং এগুলি কেবলমাত্র সরকার পরিবর্তনের ভেতর দিয়ে আরেকটা সরকার আনলেই করা যায় না বলেই আমরা বলছি যে আসলে রাষ্ট্র সংস্কার কিংবা রাষ্ট্রের মেরামত লাগবে। এইটা হচ্ছে প্রথমত পরিষ্কার করার ব্যাপার। দ্বিতীয়ত, আমরা মনে করি যে আমাদের জায়গা থেকে যদি বলেন, আমরা মনে করি যে গণতন্ত্র মঞ্চ কিংবা ধরেন আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলনের জায়গা থেকে যদি বলেন, রাষ্ট্র সংস্কার আন্দোলন আমরা যে ধরনের যতটা পরিবর্তন আসলে আশা করি বা যতটা পরিবর্তনের জন্য আমরা কাজ করতে চাই, আমরা মনে করি যে ততটা তো আমাদের সাথে যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষ আসলে ওই রকমের না ভাববে ততক্ষণ এটা হবে না। আপনি একটু আগে কথাটা তুলছিলেন যে এই রকমের একটা কাজ মানে হচ্ছে প্রায় এক ধরনের জাতীয় ঐকমত্যের ব্যাপার। তো জাতীয় ঐকমত্য তৈরি করা না গেলে আসলে সংবিধানের এই ধরনের পরিবর্তন কিংবা রাষ্ট্রের এই ধরনের পরিবর্তন করা যায় না। অথবা আমরা যা যা চাই তা আমরা পাবো, এটা আমরা মনে করি আমাদের জায়গা থেকে যদি বলি। কিন্তু
আবার বিএনপি যে জায়গাগুলি বলেছে সেই ভাই জায়গায় আমি আমরা ধরেন আমি আপনাকে মাঝখানে একটু বলি আর কি ভাই, আসলে আইনের পরিবর্তনের দ্বারাও কি শুধুমাত্র বিষয়গুলো সম্ভব? কারণ তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা সর্বজন গ্রহণযোগ্য বিষয় কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত ছিল। তো একটা ফ্যাসিস্ট সরকার এসে কিন্তু সেই বিষয়টা আদালতের মাধ্যমে হোক বা প্রধানমন্ত্রীর একক ইচ্ছার কারণে হোক বাতিল করে দিয়েছে। তো শুধুমাত্র আইনের পরিবর্তনের মাধ্যমে কি বিষয়টা সম্ভব? আমি আপনাকে বলি ওই জায়গাটায় আচ্ছা খুবই ফাইন আপনারা যে প্রশ্নটা তুললেন, যে জন্য আমরা সংশোধন বলি না, আমরা সংবিধান সংশোধনের কথা বলি না, আমরা সংবিধান সংস্কারের কথা বলি। সংবিধান সংশোধন হচ্ছে এরকম একটা জিনিস, কারা করেন? পার্লামেন্টে যারা থাকেন তারা করেন। পার্লামেন্টে যারা থাকেন তাদের প্রথম কাজ হচ্ছে সংবিধান অনুযায়ী রাষ্ট্র চালানো। তারা যদি আসলে সংসদে গিয়ে দেখেন যে সংবিধানের কোনো একটা আকার কম, একার বেশি পড়ছে, কোনো একটা শব্দের আসলে, ধরেন বাংলাদেশের সংবিধানের দুইটা ইংরেজি একটা ইংরেজি বলি, বাংলাদেশের সংবিধানে স্থানীয় শাসন আছে আর লোকাল গভর্নমেন্ট আছে। কেউ যদি মনে করে যে স্থানীয় শাসন না, আসলে এটাকে স্থানীয় সরকার করতে হবে, তাইলে তারা এটা যেটা করবে এটা সংশোধন। কিন্তু প্রত্যেকটা সংশোধনী কিংবা প্রত্যেকটা আইন হচ্ছে আদালতের আওতার মধ্যে হয়। আদালতে যদি কেউ গিয়ে বলেন যে এই যে সংশোধনী করলেন, এই সংশোধনীটা আসলে সংবিধানকে পরিবর্তন করে ফেলেছে, তাইলে আদালতের দায়িত্ব হচ্ছে সংবিধান অনুযায়ী যে সংবিধানের স্পিরিট থেকে যেন আপনি বাইরে না যেতে পারেন, সংশোধনী যেন সেটার বাইরে না যায়, সেটাকে থামানো, অবৈধ ঘোষণা করা। ত্রয়োদশ সংশোধনীকে তারা যে আসলে বাতিল করলো, সেখানে ধরেন অনেক অবৈধ অনেক ধরনের অপকর্ম আছে, কিন্তু তারপরেও তারা যে জায়গাটা ব্যবহার করলো এটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে এটা একটা সংশোধনী এবং তারা বললো যে এটা মূল স্পিরিটকে খর্ব করেছে। কিন্তু আমরা যেটা বলি, আমরা বলি যে এই ধরনের যে পরিবর্তনের কথা, যেটা আপনারা বিএনপির 27 দফার মধ্যে যে কথাগুলি বলা হচ্ছে, সেইগুলির জায়গাটার মধ্যে ওই সীমাবদ্ধতাটা রয়েছে। ওনারা কমিশন করতে চায় এবং সংশোধন করতে চায়। আর আমরা যেটা বলি, আমরা বলি যে আসলে আপনাকে এমন ভাবে পরিবর্তন করতে হবে যেটা সংবিধান সংস্কারের মতো, মানে সংবিধান নতুন করে পরিবর্তন করার ক্ষমতা আপনার জনগণের কাছ থেকে নিতে হবে। জনগণ আপনাকে ক্ষমতা দিবে, আপনি সংবিধান পরিবর্তন করবেন কিংবা সংস্কারের জন্য। আপনারা যখন বিল এনে এটাকে করবেন সংবিধান সভা থেকে কিংবা সংবিধান সংস্কার সভা থেকে, তখন আদালত হচ্ছে এটাকে মেনে রায় দেবে, আদালত আগেরটাই যেতে পারবেন। তার মানে এই যে পদ্ধতিগত ত্রুটি হয়, এই পদ্ধতিগত ত্রুটির একটা সমালোচনা আমরা বিএনপির ওই যে 27 দফার মধ্যে আমরা এটা দেখি, যে বিএনপি যেভাবে করতে চাচ্ছে পরবর্তী কোনো সরকার এসে বলবে যে এইটা এটা করেছিল তবে ওটা চলবে না। সেই জন্য আমরা মনে করি যে রক্ত দিয়ে মানুষ এই অত বড় বড় বিজয়গুলি অর্জন করে, সেটা কোনো পদ্ধতিগত ত্রুটির কারণে যাতে শেষ হয়ে না যায়, তার জন্য আমরা মনে করি যে এইগুলি করতে হবে সংবিধান সভার ভেতর দিয়ে। 70 সালে যেরকম নির্বাচন হয়েছিল, 70 সালের নির্বাচনের দুইটা ফিচার ছিল। জাতীয় সংসদের কাছে মানে ন্যাশনাল অ্যাসেম্বলির একটা ইলেকশন হয়েছিল, ন্যাশনাল অ্যাসেম্বলির দুইটা কাজ ছিল। আপনার বঙ্গবন্ধুর ভাষণ দেখলে দেখবেন উনি বলতেছেন যে জনগণ আমাকে ভোট দিয়েছিল, আমরা ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসবো, সংবিধান কনস্টিটিউশন প্রণয়ন করবো, মানে সংবিধান প্রণয়ন করবো। তার মানে তখন যারা নির্বাচিত হয়েছিল তাদের একটা কাজ ছিল 120 দিনের মধ্যে প্রথমত সংবিধান ঠিক করা, 62 সংবিধান থেকে বাইরে আসা। আরেকটা ছিল এই সংবিধান হওয়ার পরে এই সংবিধানের আলোকে সংশোধন সরকার করা। মানে উনি বলতেছেন এক জায়গায় আমরা সংবিধান করব, আরেক জায়গায় বলতেছেন প্রধানমন্ত্রিত্ব চাই না। তার মানে 70-এর নির্বাচনে দুইটা জিনিস একসাথে ছিল। 46-এর নির্বাচন এরকম ছিল, তারা একই সাথে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল, আবার একই সাথে তারা গভর্নমেন্ট ফর্ম করার কথা ছিল। আমরা বলি যে আগামী যে নির্বাচন আমরা করতে চাই অন্তর্বর্তী সরকারের সাথে, আপনাদের সাথে আমাদের এখনো পর্যন্ত বা বিএনপির সাথে আমাদের এখনো পর্যন্ত যে তর্কটা অমীমাংসিত, সেই তর্কটা হচ্ছে আমরা বলি যে আগামী নির্বাচনটা একটু অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আপনারা এমন ভাবে করেন যে প্রথমে আপনারা যাই যাই সংস্কার করতে চান সেগুলি করেন, করে আপনারা আসলে সরকার করেন, যাতে সরকার এই সংবিধানের আলোকে চলবে। পরে আর তারা যেটা আসলে সাখাওয়াত ভাই বললেন যে বিএনপি যদি আর কথা না রাখে, এই কথা না রাখে জায়গায় যাতে আসলে বিএনপি আর যেতে না পারে। আমরা বলি বিএনপিকে ওই জায়গায় যেতেই দিতে চাই না যেখানে সে কথা রাখতে পারবে না, কারণ কথা রাখার কাজটা সে আগে করবে, তারপরে সে সরকার পরিচালনা করবে, যে সরকারটা কোনোভাবেই আর ফ্যাসিস্ট হবে না। এই হচ্ছে গণতন্ত্র মঞ্চ কিংবা আপনার মানে বিএনপির সাথে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পদ্ধতিগত একটা তর্কের জায়গা। আর অন্যান্য তর্ক আছে, আমরা সবগুলি ধরেন আজকে শেষ হবে আমরা মনে করি না। যেমন 70 ধারা নিয়ে আমাদের তর্ক আছে, কমিশন করা নিয়ে আমাদের তর্ক আছে, কারণ কমিশন আইয়ুব খানের, আমাদের এখানে সংবিধান নিয়ে কমিশনের মানে ইতিহাস হচ্ছে আইয়ুব খানের ইতিহাস।
আইয়ুব খান কমিশন করেছেন, এক কমিশন তার পছন্দ হয়নি, তারপর আরেকবার কমিশন করেছেন, এবং সেটা তো ওনার পছন্দ হওয়ার পরে তিনি 62 সংবিধান করেছেন। এবং আমাদের এখানকার কমিশনের ইতিহাস আরো খারাপ, যেগুলো আর কোনোদিন বাইরে আসেন, কোনোদিন কমিশনের রিপোর্ট পাওয়া যায় না। তো এইটা হচ্ছে এমন ভাবে করা যায় যেটা হচ্ছে আমরা মনে করি যে 90-এর যে আন্দোলনের অভিজ্ঞতা কিংবা আসলে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে অভিজ্ঞতা, এই দুইটা অভিজ্ঞতাকে আমরা বলি যে আগামী আন্দোলনের আগে দুইটা অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নিয়ে এমন ভাবে আন্দোলন করা দরকার যে আন্দোলন থেকে আসলে জনগণ বঞ্চিত হওয়ার পথগুলো আমাদের জানা মতে যেগুলি দিয়ে হয় সেগুলি বন্ধ করে দেওয়া। ভবিষ্যতে নতুন কোনো ভুল হোক, পুরনো ভুল যেন না হয়, পুরনো ভুলের পুনরাবৃত্তি আমরা করার বিপক্ষে। কিন্তু আমরা মনে করি যে আমাদের কথাই একমাত্র কথা না, আমরা মনে করি এইটা হচ্ছে আপনাদের সাথে অন্যদের সাথে আমাদের আলাপ চালিয়ে যাওয়ার ব্যাপার। অধিকাংশ মানুষ যেটা মনে করে, অধিকাংশ রাজনৈতিক দল যেটা মনে করে, আমার মতো আমি মনে করি আমার মতোই অন্যরাও দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, সমাজকে ভালোবাসে, এই রাষ্ট্রকে রক্ষা করতে চায় যারা, তারা সবাই যেটাকে বেশিরভাগ মানুষ যেটাকে মনে করবে আমরা গণতান্ত্রিক পদ্ধতি সেটাকে মেনে নিতে রাজি আছি। কিন্তু আমাদের কথাটা আমরা বলতে থাকতে চাই যাতে মানুষকে আমরা যেটা বিশ্বাস করি মানুষ যদি আমাদেরটা সঠিক হয় যেন সেটাকে আসলে মেনে নিয়ে আরো বেটার অবস্থার দিকে যেতে থাকে। কিন্তু সেটা করার জন্য আমরা আজকে যে জগদ্দল পাথরের সামনে আমরা পড়ছি সেইটা বন্ধ করে এই তর্ক আমরা করতে চাই না। তাকে অপসারণের জন্য কিংবা তাকে তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য যে লড়াই করা দরকার সে লড়াই করতে করতে আসলে ভবিষ্যতের লড়াইটার পথটা নিয়ে আলোচনা করতে চাই। তো এই লড়াইটা রেখে, এই লড়াইটা বন্ধ রেখে কোন একটা তাত্ত্বিক লড়াই আসলে আমাদের জায়গা থেকে আমরা করতে চাই না। আমরা তাত্ত্বিক লড়াই এবং মাঠের লড়াইটাকে গুরুত্ব দিয়ে করতে চাই। তাত্ত্বিক লড়াইটা আমরা মনে করি মাঠের লড়াইয়ের ভেতর দিয়ে, অভিজ্ঞতার ভেতর দিয়ে, যেটা সবচেয়ে সবার জন্য গ্রহণযোগ্য হবে সেটা গৃহীত হবে, এই বিশ্বাস আমরা রাখি। তো এই হচ্ছে আমাদের জায়গা থেকে সমালোচনার পরেও আপনাদের সাথে থাকার, যুগপৎ করার কিংবা যৌথ ঘোষণা করার, যৌথ কর্মসূচি করার আমাদের দিক থেকে যে তাগিদ সেটার ভিত্তিটা হচ্ছে। আমি জানি না শিমুল আমি পরিষ্কার করতে পারলাম কিনা আপনাকে। জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু মোয়াজ্জেম হোসেন আলাল ভাইয়ের নিকট যেতে চাই যে ভাই আমাদের যারা তরুণ প্রজন্ম যাদের একটা বড় অংশ আসলে নতুন ভোটার কিন্তু জীবনে আসলে কখনো হয়তো ভোট দিতে পারেনি গত কয়েকবারে, এদের জন্য আপনাদের দিক থেকে মেসেজ কি, বা আপনার যে 27 দফা বিএনপির সেখানে আমাদের এই তরুণ প্রজন্মের জন্য আসলে কি বলা হয়েছে? ধন্যবাদ। অনেকগুলো কথা বলা হয়েছে, তবে সেটা বলার আগে আমি একটা কথা বলি যে আমরা যে 27 পয়েন্ট ভিত্তিক রাষ্ট্র কাঠামো রূপরেখা যেটা দিয়েছি সেখানে কিন্তু কনক্লুসিভ দুটো লাইন আছে। এই লাইন দুটো যারা আলোচক বা অন্যান্য যারা এটাকে ভালোভাবে বুঝতে চান তারা এই লাইন দুটো পাঠ করলে পরে পরিষ্কার হবেন। যেমন সর্বশেষ দুটো পয়েন্টে লেখা আছে পরবর্তীতে যথাসময়ে অন্যান্য বিষয় ভিত্তিক সংস্কার প্রস্তাব ও উন্নয়ন কর্মসূচি প্রকাশ করা হবে, এক। আর সর্বশেষ দ্বিতীয় হচ্ছে রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা অধিকতর সমৃদ্ধ করতে আপনাদের গঠনমূলক পরামর্শ জাতির বৃহত্তর স্বার্থে আমরা সাদরে গ্রহণ করব। সুতরাং আমাদের এই প্রস্তাবনাটা কিন্তু চূড়ান্ত না, প্রাথমিক, এবং আমরা ইনভাইট করছি দলমত নির্বিশেষে, তরুণ বলেন, যুবক বলেন, বয়স্ক বলেন, বুদ্ধিবৃত্তিক যারা আছেন তাদের বলেন, রাজনীতি বলেন, অর্থাৎ দেশপ্রেমিক মানুষ যারা, তারা যে কেউ যদি কোনো সাজেশন দেয় আমরা সেটাকে এখানে অন্তর্ভুক্ত করার ওপেন একটা ইনভাইটেশন আমরা দিয়ে রেখেছি, ওপেন অফার, এক। আর দ্বিতীয় হলো আপনি যেটা বলেছেন সেটার জন্য আমি বলবো যে এই 27টি পয়েন্ট নিয়ে আলাপ আলোচনা করার বিস্তারিত সময় তো এই টকশোতে হবে না আর পাওয়াও যাবে না। যারা আবার নতুন ভোটার হয়েছেন তাদেরকে আমি সোজা বাংলায় একটা কথা বলি শুরুতে। এর মাঝখানে কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে একজন সবজি বিক্রেতা, মোটামুটি সচ্ছল সবজি বিক্রেতা, তার 2টা মোবাইল ফোন চুরি হয়ে গেছে তার বাসা থেকে। সে মাইক ভাড়া করে তারপরে এনে 5-6 ঘন্টা গালিগালাজ করেছে, 2টা ফোন চুরি করেছে এই জন্য। তা 2টা ফোন চুরি করতে যদি মাইক ভাড়া করে গালিগালাজ করা লাগে তাহলে 16 কোটি মানুষের কিংবা 12-13 কোটি ভোটারের ভোট যারা রাতের অন্ধকারে চুরি করে নেয় তাদেরকে সংশোধন করতে হলে কত লক্ষ মাইকের প্রয়োজন হতে পারে। সেই মাইক গুলো হবে আমাদের এই তরুণ প্রজন্ম। কারণ যুব মন্ত্রণালয় জিয়াউর রহমান সাহেব বাংলাদেশে প্রথম করেছিলেন। কারণ মুক্তিযুদ্ধের কথা বলে বলে যারা অজ্ঞান হয়ে যায়, সে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তারা ক্ষমতায় থাকতে করে নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন। আজকে বাংলাদেশের অর্থনীতির ভিত যে শক্তির উপরে দাঁড়িয়ে যে প্রবাসীদের
যে রেমিটেন্স, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, তারা যে টাকাটা পাঠায় সেইটাকে আরো সহজতর করার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বেগম খালেদা জিয়া গঠন করেছে। তার অর্থ হচ্ছে কি আন্তরিকতা, কমিটমেন্ট, এগুলো কিন্তু আমাদের নির্বাচনী ইশতেহার বা অন্য কোথাও ছিল না। কমিটমেন্ট থাকাটা হচ্ছে মানুষের কাছে প্লেস করা, তাদেরকে একটা আস্থায় নিয়ে আসা যে আমরা এটা করব। অতীতে এই কাজগুলো আমরা করেছি। 1954-তে ভোট হয়েছে, হাসনাত কায়ুম ভাই এখানে বলেছেন, প্রাদেশিক পরিষদের। সেই সময় তো কোনো নির্বাচন কমিশন ছিল না। 1970-এ তো কোনো নির্বাচন কমিশন ছিল না। 1970-এর নির্বাচনে পূর্ব পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব পাকিস্তান শাখা, তারা নির্বাচনটা পরিচালনা করেছে। কই সেই নির্বাচন নিয়ে তো কোনো বিতর্ক নাই। 1954 যুক্ত ফ্রন্ট কিংবা 70-এর আওয়ামী লীগের নির্বাচন, যে আওয়ামী লীগ দায়িত্ব নিল স্বাধীনতার পরে, 73 সাল থেকে শুরু হয়ে গেল বিশ্ববিদ্যালয়ের ব্যালট বাক্স ছিনতাই আর 73-এর জাতীয় নির্বাচনের অপকীর্তি, কুকীর্তি। অথচ আবুল মনসুর আহমেদ থেকে শুরু করে, অলিয়াদ থেকে শুরু করে শেখ মুজিবের ঘনিষ্ঠ জনরা যারা, তারাও তাদের লেখনীতে লিখে গেছেন যে ওই সময় যদি শেখ মুজিব শতভাগ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতেন, তারপর আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো। কিন্তু বিরোধী দলকে মাত্র 60টি আসন দিতেও তারা কার্পণ্য করেছে। এবং আরেকটা কাকতালীয় ব্যাপার আছে, বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল সংসদে যে ভোটাভুটির মাধ্যমে, সেখানে বাকশালের পক্ষে ভোট ছিল 292টি। আবার এই শেখ হাসিনা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন, সেখানেও পার্লামেন্টে বাতিলের পক্ষে ভোট ছিল 292টি। তার মানে এদের চরিত্রের সামান্যতম কোনো পরিবর্তন হয় নাই। অঙ্গীকার কিংবা ঘোষণা এটা বড় কথা না। আমরা যুব সমাজের জন্য যে কথাগুলো বলেছি সেগুলো মূলত মোটা দাগে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করা, চাকুরির বয়স সীমা বাড়ানো এবং স্কিল বেসড এবং নিড বেসড দুই ধরনের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রযুক্তির এই প্রতিযোগিতার যুগে তাদেরকে উপযোগী করে তোলা, যাতে তারা নিজেদেরকে স্বয়ংভর করার পাশাপাশি দেশের জন্য অবদান রাখতে পারেন, সেই কাজটা করা। এই 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 জিনিসগুলো কিন্তু আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি। আর তারপরে তো বললাম যেটা ওপেন অফার রয়েছে, আরো যদি ভালো প্রস্তাব আসে সেখানে আমরা সেটা অন্তর্ভুক্ত করব। 70 অনুচ্ছেদ সম্পর্কে যে কথাটা হয়েছে, এটা ডাক্তার শাখাওয়াত হোসেন সায়ন বলেছেন এবং কায়ুম ভাই ও হাসনাত কায়ুম ভাই কিছুটা বলেছেন। এখানে আমরা যেটা বলেছি, গণতন্ত্র মঞ্চের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে বা আমাদের নিজেদেরও কিছুটা প্রাথমিক সংশোধনীর ভিত্তিতে সংবিধানে 70 অনুচ্ছেদ সংস্কার প্রসঙ্গে আমরা বলেছি যে আস্থা, সরকার গঠনে আস্থা ভোট, বাজেট পাস, সংবিধান সংশোধনী বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় বাদে অন্য যে কোনো বিষয়ে 70 অনুচ্ছেদের ধারাটা থাকবে না। সেখানে যে কোনো দলের সদস্য তার দলের যে কোনো নীতির ব্যাপারে খোলাখুলি আলাপ করতে পারবেন এবং জনগণের প্রতিনিধিত্ব করার জন্য যে অধিকার তার এখানে প্রয়োজন, সেটাই কোনো বাধা সৃষ্টি করা যাবে না। এইভাবে আমরা বলেছি। অর্থাৎ এখানে আমরা সংস্কার শব্দটি কিন্তু ব্যবহার করেছি, সংশোধন নয়। হাসনাত কায়ুম ভাই যেটা বলেছেন সংস্কার, সেই জায়গাটাই কিন্তু আমরা রয়েছি। কারণ এটা আরো অনেক পরীক্ষা নিরীক্ষার দরকার, যেটা ডাক্তার শাখাওয়াত হোসেন বলার চেষ্টা করেছেন, আসলেই প্রয়োজন। কারণ যুগ পাল্টাচ্ছে, পৃথিবী পাল্টাচ্ছে, প্রযুক্তির অত্যন্ত উৎকর্ষতা সাধন হয়েছে। আজকে সেই জিনিসগুলোকে মাথায় নিয়েই আমরা এগুচ্ছি এবং এর মধ্যে দেখবেন যে আমাদের কিন্তু বেড়েছে, আমাদের কিন্তু উপস্থিতি বেড়েছে। এই যে আমরা আন্দোলনের কর্মসূচি দিচ্ছি বা মাঠে আছি, অনেক বেশি কিন্তু বেড়েছে। এবং অনেকে বলে যে আওয়ামী লীগের উপরে যে চাপ আপনারা তো চাপ সৃষ্টি করতে পারেননি। ডিসেম্বরে মোমেন্টাম এসেছিল, এখন নাকি সেই মোমেন্টাম নিয়ে একটু কমে গেছে। আমি তাদের সঙ্গে বিনয়ের সঙ্গে দ্বিমত করি। এখন মোমেন্টাম অনেক বেড়েছে, কারণ বেগম খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন কি পারবেন না, নির্বাচন করতে পারবেন কি পারবেন না, এজন্য 4 জন মন্ত্রী 4 রকম কথা বলেন এখানে। অর্থাৎ কি পরিমাণ মানসিক অস্থিরতার মধ্যে তারা আছেন। এজন্য আমি বলি যে আওয়ামী লীগ এখন হচ্ছে তার সেরা আওয়ামী লীগ, তার সেরা। এক একজন এক একটা বলে এবং এত চাপের মধ্যে আছে যে মন্ত্রী হাত তুলে বলে যে কি শেখ মুজিবুর রহমানকে জাহান্নামের উচ্চ মাকাম দান করো, এমপি হাত তুলে মোনাজাতে বলে শেখ মুজিবের খুনিদেরকে জান্নাতে দাখিল করো। এই অবস্থায় গিয়ে এরা পৌঁছেছে। আওয়ামী লীগের মন্ত্রী সে বলে ঈদুল ফিতরের নামাজে জানাজা অথবা ঈদুল আজহার নামাজে জানাজা। তার মানে এমন চাপ সৃষ্টি হয়েছে জনগণের পক্ষ থেকে আন্দোলনের কারণে, এদের কথাবার্তা সব উল্টো পাল্টা হয়ে গেছে। এখন দেখবেন এটাই হচ্ছে চাপ। চাপ মানে কি? চাপ মানে কি আমি আত্মসমর্পণ করলাম বা তা তো না। বিষয়টা হচ্ছে আন্তরিকতার কারণেই আওয়ামী জামাতের যে আন্দোলন 1994 থেকে 95 থেকে 96 পর্যন্ত,
সে আওয়ামী জামাতের আন্দোলনের মুখে শুধুমাত্র গণতন্ত্রের প্রতি প্রেম থাকার কারণে, গণতন্ত্রের এবং দেশের প্রতি দরদ থাকার কারণে বেগম খালেদা জিয়া নিজের ঘাড়ে দায়িত্ব নিয়ে একতরফা ভাবে নির্বাচন করে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিয়েছিলেন। তা আন্তরিকতার প্রমাণ। আমরা তো কমিটমেন্ট করি নাই যে আমরা তত্ত্বাবধায়ক সরকার করব, না করেও তো আমরা বাস্তবায়ন করেছি। সুতরাং এখানে আন্তরিকতার ব্যাপার। আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে বাকশাল করে, আর আমরা গণতন্ত্রের পক্ষে জিকির না তুলে দেখিয়ে দিই যে গণতন্ত্র আরো কত বিস্তৃত করা যায়। দুটো মোটা দাগের জাতীয় পর্যায়ের উদাহরণ আমি দিলাম। ধন্যবাদ। আমার মনে হয় আর এরপরে আর কিছু আমাকে জিজ্ঞেস না করলে ভালো হয়। জি, সর্বশেষ আমাদের ডক্টর সায়ন্ত ভাইয়ের কাছে একটি প্রশ্নের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করবো আর কি। ভাই, আমাদের বর্তমান যে রাজনৈতিক অবস্থা, আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে যে আন্দোলন, আমাদের মানুষের মত প্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার জন্য যে আন্দোলন, আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের যে আন্দোলন, এই বিষয়ে আমি প্রশ্নটি করতে চাই। আসলে আমাদেরও দেখা যায় যে বিভিন্ন সময় হাটে ঘাটে মাঠে বাজারে দেখা যায় বিভিন্ন সময় সাধারণ মানুষও আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে এই আন্দোলনের আসলে সফল পরিণতির সম্ভাবনা কতটুকু, বা এই আন্দোলনের সফলতার সম্ভাবনা কতটুকু, এই বিষয়ে আমি আপনার কাছে জানতে চাই। প্রথমত হচ্ছে যে বা যারা আন্দোলন করে তারা তো সফলতার জন্যই করে, কিন্তু সফল হবে কি হবে না সেটা তো আগাম বলা মুশকিল। তবে আমি কিছু প্যারামিটার দেখি এবার সফলতার। সেটা হচ্ছে, ধরেন 2014 সালের যে নির্বাচনে বলা হয় যে আওয়ামী লীগ বিনা ভোটে সরকার গঠন করেও 5 বছর কাটিয়ে দিল, বিএনপি তো সফল হলো না এরকম একটা অবৈধ সরকারকে টেনে হিচড়ে নামাতে, সুতরাং বিএনপি পারেনি, এটা একটা সফলতা তারা পায়নি বা ফেল করেছে। কিংবা 2014 সালের নির্বাচনে যাওয়া না যাওয়াটা বিএনপির ভুল ছিল কিনা সেই সব প্রশ্ন আসে। 2018 সালে বিএনপি আবার নির্বাচনে গেল, কিন্তু সেই নির্বাচনের রাতের বেলা ভোট ডাকাতি করে সব নিয়ে গেল, বিএনপি সেটা বাধাও দিতে পারলো না। পরবর্তীতে তার বিরুদ্ধে কার্যকর কোনো যে বাধা তৈরি করা বা তাদেরকে বাধ্য করা ক্ষমতা ছাড়তে এবং একটা অবৈধ সরকারকে, সেটাও তো পারলো না। এইরকম অভিযোগ, এরকম নানান প্রশ্নের মুখে কিন্তু আমরা পড়ি বা বিএনপি কে পড়তে হচ্ছে। এখন সেই প্রেক্ষাপটগুলি ছিল এরকম যে 14 সালে বিএনপি অত্যন্ত সফল একটি আন্দোলন করেছিল। আন্দোলনটা এতটাই সফল ছিল নির্বাচন পর্যন্ত যে আওয়ামী লীগের মতো অত্যন্ত শক্তিশালী তৃণমূল পর্যন্ত বিস্তৃত একটা দল, তারা ডামি ক্যান্ডিডেট দিয়েও নির্বাচনের একটা নাটকও করতে পারেনি। 153 জন বিনা ভোটে বা অটো এমপি হতে হয়েছে। এইরকম একটা পরিস্থিতি বিএনপি তৈরি করতে পেরেছিল। কিন্তু তারপরে তারা কথা দিয়েছিল যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন, সেটি পরবর্তীতে অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে। এই চালাকি করে বিএনপি তাদের যে পরামর্শদাতা হোক অথবা নিজেদের যে ফোরাম হোক, তারা ওই আন্দোলন থেকে নিজেরা উঠে আসলো। সেই সুযোগে সরকার একটা ট্রিকি গেম খেললো এবং বন্দুকের নলের মুখে গুম খুন ব্যাপকভাবে চালিয়ে বিএনপিকে দুর্বল করে তার সেই অবৈধ বিনা ভোটের একটা সরকারকে 5 বছর টেনে নিল। আবার 2018 সালও বিএনপি চেয়ারপারসনকে জেলে পুরে, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তাকে কতটা হিউমিলেট করা যায়, কতটা দেশের আসতে না পারেন সেই ব্যবস্থা করা যায়, নতুন নতুন মামলা, নতুন নতুন নানান রকম ফন্দি ফিকির করে তার বক্তব্য পর্যন্ত দেশে প্রচার করতে দেওয়া হবে না, এরকম করে টোরে বিএনপি নেতাদেরকে গায়েবী মামলা হামলা নানান রকম দিয়ে সেই এক ভয়ঙ্কর সেপ্টেম্বর রিপোর্টের কথা আমাদের মনে আছে প্রথম আলোর, এইরকম করে সাংঘাতিকভাবে চেপে ধরেছিল এইরকম পরিস্থিতি করা। কিন্তু এইবার কতগুলি প্যারামিটার আছে, আমি সংক্ষেপে বলি। এক হচ্ছে সরকার লুটপাট করে দেশের এবং টাকা পাচার করে দেশের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। ফলে সরকারের জন্য এখন অর্থনৈতিক ঝুঁকিটা একটা বড় ঝুঁকি। সেই তাদের লুটপাট এবং টাকা পাচারের ফলে রাষ্ট্র যে ঝুঁকিতে পড়েছে, সেই ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে জনগণকে। এই যে বারবার জ্বালানি তেল, বিদ্যুৎ, পানি, গ্যাস এসবের দাম বাড়িয়ে তার প্রভাবে দ্রব্যমূল্য বেড়ে মানুষকে বিপদগ্রস্ত করে ফেলেছে। পাশাপাশি
বিএনপি কে গুম খুন হামলা মামলা দিয়ে নানানভাবে বিপর্যস্ত করার চেষ্টা করা, দল ভাঙার চেষ্টা করা, সেগুলি সরকারের সেই প্রজেক্ট ফেল করেছে। তারা বলছিল বিএনপি মুসলিম লীগে পরিণত হবে, কিন্তু বিএনপি ওই ফিনিক্স পাখির মতো আবার যে পুনর্জাগরণ হয়েছে, যে কোনো আন্দোলনের যে কোনো প্রতিবাদে ডাকলেই যে বিএনপির পক্ষে এখন লাখ লাখ লোক ঝাঁপিয়ে পড়ে, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে 10টা যে বিভাগীয় সমাবেশ করলো অত্যন্ত সফলভাবে এত বাধার মুখে, এটা দ্বারা বিএনপি প্রমাণ করেছে বিএনপি সত্যিকার অর্থে একটি গণ মানুষের রাজনৈতিক দলে পরিণত হয়েছে। ফলে এইরকম অনেকগুলো প্যারামিটার আছে, সরকার অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্য সহ মানুষকে বিপদগ্রস্ত করা, করোনা, তাদের দুর্নীতি লুটপাট যেভাবে প্রকাশ্য হয়ে গেছে, পেছনে 2টি নির্বাচনে তারা অত্যন্ত জঘন্য ভাবে বিনা ভোট বা রাতের ভোট করা, সেগুলো এক্সপ্লোর হয়ে গেছে। আরেকটা হচ্ছে আন্তর্জাতিকভাবে বাংলাদেশে যারা গণতন্ত্র দেখতে চায়, সেই শক্তিগুলো আগের তুলনায় এখন অনেকটা অ্যাক্টিভ হয়েছে, যে এইভাবে একটা রাষ্ট্র দশকের পর দশক চলতে পারে না। যদিও কোন দেশের হস্তক্ষেপ আমরা কামনা করি না, কিন্তু একটা ফ্যাসিবাদী সরকার, স্বৈরতান্ত্রিক সরকার যদি জেকে বসে, তখন আমাদের যে গণতন্ত্রের দাবি, সেই দাবির পক্ষে যারা সমর্থন দিবে তারা বাংলাদেশের বন্ধু, বাংলাদেশের জনগণের বন্ধু, বাংলাদেশের গণতন্ত্রের বন্ধু। সেই বন্ধুরাও এখন একটু ভিন্ন অবস্থান নিয়েছে, যে আওয়ামী লীগ যা খুশি করে পার পাবে না। ফলে এরকম আরো অনেকগুলো প্যারামিটার আছে, সবই তো এইভাবে টকশোতে বলা সম্ভব হয় না। তাতে আমি যতটুকু বুঝি বা আমাদের সিনিয়র নেতা যারা আছে তাদের সঙ্গে কথা বলে বুঝি, যে এইবার আওয়ামী লীগ অতীতের মতো পার পাবে না। অত্যন্ত সঙ্গত কারণে এবার বিএনপি এবং তাদের সঙ্গে যারা সহযাত্রী, এদের যে মুভমেন্ট, এটা সফল হবেই। দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে সফল হতেই হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ এট অল। ধন্যবাদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত সকল আলোচক বৃন্দকে। আমরা আসলে আমাদের আজকের সামগ্রিক আলোচনার প্রেক্ষিতে আমরা যা পেলাম সেটি হচ্ছে যে এই রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানগুলোকে আসলে যেভাবে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, তা তো আসলে আমাদের রাষ্ট্রের বিকল্প নেই। আর যদি রাষ্ট্রের মেরামত আমরা করতে চাই, সেক্ষেত্রে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত করা এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার যে অবসান, এর কোনো বিকল্প নেই। এবং যেহেতু এটি হচ্ছে আমাদের একটি জাতীয় দায়িত্ব, যেহেতু এটি হচ্ছে আমাদের উপর একটি ইতিহাস অর্পিত দায়িত্ব, তাই সেই দায়িত্ব পালনে আমাদের সবাইকে আমাদের নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসতে হবে এবং সবাইকে সেই ঐতিহাসিক জাতীয় দায়িত্ব সম্পর্কে সচেতন হবার আহ্বান জানিয়ে, নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সম্পর্কে সচেতনতার আহ্বান জানিয়ে, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হবার আহ্বান জানিয়ে, এবং আমাদের যারা অতিথি, যারা শত ব্যস্ততার মাঝেও আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকের এই অনুষ্ঠানে দীর্ঘ সময় যুক্ত ছিলেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।